আর্টসের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগত। অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিওটার পরে তোমরা অনেকেই চেয়েছিলে যে এমসিকিউ এর জন্য একটা ভিডিও আসুক প্রতিটা অধ্যায় ভিত্তিক। সেজন্য তোমাদের যেমন ডিমান্ড সেই ভিত্তিতে আমরা হাজির হয়েছি অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক ভিত্তিক এমসিকিউ সলভ। এই এমসিকিউ গুলো তৈরি করা হয়েছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস, আগের বছর কি কি কোয়েশ্চেন এসেছিল এগুলোর উপর ভিত্তি করে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ভিত্তি করে। আচ্ছা চলো শুরু করা যাক। তোমাদের জন্য লাইভ ক্লাস না নেওয়ার একটা বড় কারণ হলো রেকর্ডেড থাকলে এমসিকিউ তোমরা খুব দ্রুত সলভ করতে পারো। তোমরা নিজেরা অনেকে রিকোয়েস্ট করেছো যেন লাইভ না নেওয়া হয়, 2 ঘন্টায় দেখা যায় যে 40টা মাত্র এমসিকিউ সলভ করা হয়। ইনশাআল্লাহ এই 40টা এমসিকিউ তোমাদের আমি কত মিনিট, সর্বোচ্চ 15 মিনিট লাগবে, ঠিক আছে? ওকে চল দেখা যাক অধ্যায় 2 বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি সিকিউ এর সাজেশন করে দিয়েছিলাম যে প্রতি টাইপের যে সম্পদ আছে, কৃষির উপখাতগুলো আছে এগুলো থেকে এবং শস্য বহুমুখীকরণ, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। আমাদের প্রথম প্রশ্ন দেখো, কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? এই টাইপ কোশ্চেন কিন্তু আসে, সহজ কোশ্চেন, ঠিক আছে, যে একদম ইন্ট্রোডাকশনে তোমাদের যে প্যারাটা আছে ওখান থেকে কোশ্চেন আসে। প্রাচীনতম পেশা কি? মানুষ বেঁচে থাকার ভিত্তি ছিল কি? কৃষিকাজ, তাই না? একদম প্রথমে তো হান্টার গ্যাদারার সোসাইটি ছিল, তখন কি মানুষ কি শিকার করে খাইতো। বাট যখন মানুষ কি কৃষিকাজ শিখলো তখন কিন্তু সেটা কি মানুষের ইতিহাসে একটা কিন্তু রেভলিউশনারি কাজ ছিল। সো প্রাচীনতম পেশা ছিল কৃষিকাজ। স্বীকার করা কিন্তু পেশা হিসেবে কাউন্ট করা হয় না ওই ক্ষেত্রে, ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? তোমরা জানো কৃষি ভিত্তিক দেশ, ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির অবশ্যই চালিকা শক্তি হলো কৃষি। ঘ নম্বরে দেখতে পাচ্ছ কৃষি, ঠিক আছে। তারপরে দেখেন বাংলাদেশের জিডিপিতে কোন কৃষির কোন উপখাতের অবদান বেশি? আচ্ছা কৃষির উপখাত কয়টা এটা নিয়ে প্রশ্ন আসবে। কৃষির উপখাত কিন্তু 4টা। ওকে, প্রথম কি শস্য শাকসবজি, এটা একটা উপখাত। তারপরে পশু সম্পদ, পশু রিলেটেড যে সকল কিছু, ঠিক আছে, সহজ কথায় বলি। তারপরে মৎস্য সম্পদ এবং বনজ সম্পদ। এখন কোন উপখাতের অবদান বেশি? তোমার বইয়ের স্ট্যাট অনুযায়ী শস্য ও শাকসবজি এই উপখাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের কৃষির অবদান তো এমনিতেই বেশি অর্থনীতিতে, আর কৃষির মধ্যে কিন্তু কোনটার, এটা মনে রাখবা, শস্য শাকসবজি সবচেয়ে বেশি। তারপরে দেখেন নেক্সট কোয়েশ্চেন, মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? ব্যাপারটা মনে রাখবা, মালিকানার ভিত্তিতে খামার 3 প্রকার। এক নাম্বার কি, একটা হলো ব্যক্তি মালিকানাধীন, ঠিক আছে, ব্যক্তি। 2 নাম্বার যৌথ, যখন ধরো তুমি আর তোমার ফ্রেন্ড মিলে তোমাদের ধরো ড্রিম খামার দিলা, ওইটা কি যৌথ। আর যেগুলো সরকারি জমি, আমরা বিভিন্ন বিএডিসি ফার্ম দেখি, তাই না? বিএডিসি ফার্ম বলতে সরকারি ফার্ম, ওইগুলো সব কি রাষ্ট্র মালিকানাধীন। সো অ্যান্সার হবে কোনটা বললাম তো? অ্যান্সার হবে বি, 3 নাম্বার। মালিকানার ভিত্তিতে কি 3 প্রকার, এবং সাইজের ভিত্তিতে একটা জিনিস মনে রাখবা, সাইজের ভিত্তিতে বা ধরো আয়তনের ভিত্তিতে কৃষি খামার হইলো 2 প্রকার, ছোট খামার বড় খামার, সিম্পল। তারপরে দেখেন বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর? আদর্শ কৃষি খামারের আয়তন 9 একর, এটা সবসময় মনে রাখবেন। কত একর? 9 একর, সি নাম্বার। জ্ঞানমূলক গুলো খুব তাড়াতাড়ি তোমাদের করিয়ে যাই, কারণ তোমাদের যত কম টাইমে প্রিপারেশন নিতে পারবে এখন ততই লাভ। পরীক্ষার আগের মোমেন্টে 2-2.5 ঘন্টা লাইভ ক্লাস আসলেই করা উচিত না। সহজ প্রশ্ন দেখো, ডেইরি ও পোল্ট্রি কৃষির কোন উপখাতের মধ্যে পড়ে? ঠিক আছে, এই সেগমেন্টটা কৃষির কোন উপখাতের মধ্যে পড়ে? আচ্ছা নরমালি চিন্তা করো, দুগ্ধজাত যে প্রোডাক্ট গুলো অথবা পোল্ট্রি কোন সেগমেন্টটা বলো তো? হাঁস মুরগি, ঠিক আছে, এটা কি অবশ্যই কি নিশ্চয়ই শস্য না, নিশ্চয়ই মৎস্য না, নিশ্চয়ই বনজ না, অবশ্যই পশু, তাই না? এটা খুব কমন সেন্সের একটা বিষয়, যে ইকোনমিক্স পড়েনি সেও হয়তো বলতে পারবে। তারপরে দেখেন বাংলাদেশে কৃষি উপখাত কয়টি? আমি কিন্তু একটু আগেই তোমাদের কি বলছি মনে আছে, যে কৃষির উপখাত হলো উপখাত 4টা। কিভাবে ভাগ করবা? শাকসবজি, শস্য এটা একটা, পশু একটা, মৎস্য একটা, বনজ একটা। সো 4টা দেখো কোন নাম্বারে আছে? বি নাম্বারে। পরবর্তী কোশ্চেন একটু চলে যায়, দেখো প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? প্রান্তিক কৃষকের জমির পরিমাণ বেশ কিছু বোর্ডে বারবার এসে থাকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবা যে সবচেয়ে কম, ঠিক আছে, সবচেয়ে মেজারেবল কন্ডিশন হলো প্রান্তিক কৃষকের জমির পরিমাণের অবস্থা, ঠিক আছে, 0.05 একর থেকে 0.49। দেখো অপশনের সবচেয়ে লোয়েস্ট। ওকে, এটা হবে তোমাদের অ্যান্সার। পরবর্তীটা দেখেন, চাষাবাদের প্রকৃতি ও
আয়তনের দিক থেকে কৃষি খামার কত প্রকার? একটু আগে বলেছি, প্রকৃত এবং আয়তনের দিক থেকে কৃষি খামার দুই প্রকার। সেটা কি? 1 নাম্বার ছোট খামার, 2 নাম্বার বড়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখেন, কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে কি বলে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষকেরা স্বেচ্ছায় নিজেদের জমি একত্রিত করে একটা যৌথ প্রযোজনায় যখন করে, এটা কিন্তু যৌথ খামার না। ঠিক আছে, এখানে একাধিক কৃষকেরা নিজেদের জমি একত্রিত করে করছে। সো এটা মনে রাখবা যে এটা হলো সমবায় খামার। ঠিক আছে, সমবায় খামার, পরীক্ষা আসার জন্য ভুল না হয় এটা। পরবর্তী কোশ্চেন দেখেন, বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কিসের জীবন রহস্য উন্মোচন করেছিল? খুবই ইজি কোশ্চেন, জিকের কোশ্চেন। অ্যানসারটা কি হবে বলেন? কমেন্টে জানান। পাট, তাই না? পাটের জীবন রহস্য বা জিনোম যে আবিষ্কার করেছিলেন, এটা কে? ডক্টর মাকসুদুল আলম। এটা কিন্তু উল্টাও আসতে পারে যে কে পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন, তখন কিন্তু এই নামটা পারতে হবে। পরবর্তী কোশ্চেনে দেখো, বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায় গড়ে ওঠে বা কোন জেলায় গড়ে ওঠে? ঢাকা, হবিগঞ্জ, চট্টগ্রাম, মৌলভীবাজার। 4টা অপশন দিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে জ্ঞানমূলক যেহেতু তোমাদের বলে দেই, অ্যানসারটা হবে মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার কোথায়? শ্রীমঙ্গল। আচ্ছা, এই কোশ্চেন থেকে লেস ধর আমি আরেকটা কোশ্চেন বানাই দিই। তাহলে দ্বিতীয়টা তুমি পড়লা, প্রথমটা কোথায় হয়েছিল? প্রথমটা কি? চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম চা নিলাম কেন্দ্র কোথায়? চট্টগ্রামে। এবং তৃতীয়টা কোথায়? তৃতীয়টা পঞ্চগড়ে। ঠিক আছে, মনে রাখবা, প্রথমটা চট্টগ্রাম, দ্বিতীয়টা মৌলভীবাজার অর্থাৎ শ্রীমঙ্গলে, তৃতীয়টা পঞ্চগড়ে। তারপরে দেখো, উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে, ঠিক আছে, খামার কত প্রকার? উৎপাদনের উদ্দেশ্য, দেখো উদ্দেশ্য মানে কি? রিজন। ঠিক আছে, কেন খামারটা করা হয়েছে? 1 নাম্বার হলো বাণিজ্যিক। ঠিক আছে, বাণিজ্যিক বলতে সে তার পারিবারিক চাহিদা বা পারিবারিক খাবারের চাহিদা মেটানোর জন্য খামারটা তৈরি করে নাই। বাণিজ্যিক খামারের উদ্দেশ্য কি বলেন তো? কমেন্টে জানান, আমি লেখার আগেই জানান। মুনাফা অর্জন করা, এটা কিন্তু মনে রাখবা। বাণিজ্যিক খামারের একমাত্র সোল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন বা কি প্রফিট করা। ঠিক আছে, এবং আরেকটা কি? আরেকটা হলো ক্ষুদ্র বা পারিবারিক খামার। সো উদ্দেশ্য অনুযায়ী কয় প্রকার আমরা দেখতে পাচ্ছি? 2 প্রকার আছে অপশন এ তে। এটাই হবে আপনাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা দেখে ফেলি, চলেন। বাংলাদেশ সহ অধিকাংশ উন্নয়নশীল দেশে কোন ধরনের খামার বেশি প্রচলিত হয়? 1 নম্বরে দিয়েছে বহুমুখী, 2 নম্বরে সমবায়, 3 নম্বরে জীবন নির্বাহী, 4 নম্বর বাণিজ্যিক। এটা কিন্তু বইয়ের একদম ডাইরেক্ট লাইন তোমাদের। এই অ্যান্সারটা হবে জীবন নির্বাহী কারণে। ঠিক আছে, কোন ধরনের খামার বেশি? জীবন নির্বাহী খামার। ওকে, কেননা আমাদের দেশের একটা বড় অ্যামাউন্টের মানুষ, পপুলেশনের একটা বড় অংশ কি নিজের জীবন চালানোর জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল। ওকে, তারপরে দেখেন, বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটা? আচ্ছা, কৃষি ঋণ থেকেও কিন্তু এমসিকিউ আসে। একটা জিনিস মনে রাখবেন, কৃষি ঋণের আনুষ্ঠানিক যেটা, ঠিক আছে, আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক অথবা, 1 মিনিট, আমার হাতের লেখা খুব বাজে এই জন্য সরি, প্রাতিষ্ঠানিক। এইটা হইলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এরপরে বাট এখানে কিন্তু প্রাতিষ্ঠানিকটা চায় নাই, উপানুষ্ঠানিক। ঠিক আছে, মানে সেকেন্ড লেয়ার একটা চাইছে তোমার কাছে। সেকেন্ড লেয়ার মনে রাখবা, উপানুষ্ঠানিক উৎসটা হলো বিভিন্ন রকমের এনজিও গুলো। ওকে, এনজিও, এনজিও বলতে কি? বেসরকারি সংস্থাগুলো। এর মধ্যে কোনটা বেসরকারি সংস্থা? দেখেন তো, বাংলাদেশ কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক নাকি গ্রামীণ ব্যাংক? অবশ্যই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, তাই তো? এনজিও যেহেতু, এটাই কি উপানুষ্ঠানিক উৎস। এখন তাহলে দেখো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট ঋণ গ্রহণ, এটা তাহলে কৃষি ঋণের কোন ধরনের উৎস? এটাও কিন্তু খেয়াল করতে হবে। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক না, মানে কি উপানুষ্ঠানিকও না। এখানে কি পুরাটাই অনানুষ্ঠানিক। ঠিক আছে, কারণ তুমি বন্ধুর কাছে ধার করলা নরমালি, ঠিক আছে, ফর্মাল কোনো কাজ না, কিন্তু এটা কি অনানুষ্ঠানিক। ওকে, তারপরে এটা দেখেন, তারপরের কোশ্চেনটা হলো বাংলাদেশের
কৃষিতে নিয়োজিত শ্রম শক্তি কত শতাংশ? জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে আবার, ঠিক আছে। বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রম শক্তি 40.60 বা 6%, ঠিক আছে, 40.6। ওকে, জ্ঞানমূলকে বেশিক্ষণ স্টে করব না। যুক্তরাষ্ট্রে আদর্শ কৃষি খামারের আয়তন কত? এটাও একদম ডিরেক্ট জ্ঞানমূলক এবং তোমাদের বইয়ের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যতগুলো আছে সবগুলো কিন্তু দেখে রাখা লাগবে। যুক্তরাষ্ট্রটা আসছে, অন্য দেশেরটাও চলে আসতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বা ইউএসএ তে এটা কত? 140 একর, ঠিক আছে, মানে 140 একর, যেটা তোমরা দেখতে পাচ্ছ খ নম্বরে। পরবর্তী কোশ্চেন দেখেন, বাংলাদেশে কৃষি বিপণনের সমস্যা কি? বিপণন মানে কি? ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এটা সমস্যাটা কি? একটা বলেছে দেখো অবকাঠামোগত সমস্যা, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম। ইয়েস, আছে, বাংলাদেশের একদম গোড়ায় ইনফ্রাস্ট্রাকচারাল গতভাবে কিছু প্রবলেম আছে। তারপরে দেখো কৃষি পণ্য সংরক্ষণের সমস্যা। ইয়েস, আমরা সংরক্ষণের পর্যাপ্ত গুদাম বা পরিবহনের সমস্যাও আছে, ঠিক আছে। সো 2 নম্বরটাও ঠিক আছে। বাজার সম্পর্কে ধারণা না থাকে, এটাও পারফেক্ট। বাজার সম্পর্কে কি, যারা রুট লেভেলে কাজ করছে তাদের কিন্তু বাজার সম্পর্কে ধারণা নাই। সো এখানে অ্যান্সার কোনটা হবে? সবগুলোই কি কারেক্ট, ঠিক আছে। সো ডি নাম্বার 1 2 3 এটা অ্যান্সার হবে। তারপরে দেখেন, নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় কম উৎপাদন হয়? ধান, পাট, তামাক, ঠিক আছে। এই তিনটাতে বাংলাদেশের উৎপাদনের কি জুরি নাই। ওকে, মনে রাখবা, ধান, পাট, তামাক এই তিনটাতে বাংলাদেশে একদম সেলফ সাফিসিয়েন্ট, বরং কি কিছু ক্ষেত্রে রপ্তানিও করতে পারে। কিন্তু গমের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। গমের ক্ষেত্রে কি সিচুয়েশন ডিফারেন্ট, শুধুমাত্র গমের ক্ষেত্রে এইখানে বাংলাদেশ চাহিদার তুলনায় কম উৎপাদন করে। ওকে, তারপরে দেখেন, মাশরুম গবেষণা কেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত? মাশরুমের সাথে একমাত্র কানেকশন কোন জেলার জানো? জেলা না, অ্যাকচুয়ালি সাভার, ঠিক আছে। সাভার এলাকা কি মাশরুম গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাভারে অবস্থিত। এটা কিন্তু একাধিকবার বোর্ড কোশ্চেনে আসছে, ইভেন এই পিডিএফ এও মনে হয় একাধিকবার থাকার কথা। বাংলাদেশের সাদা সোনা কি? সাদা সোনা বলতে কি বোঝাইছে জানো? এই টার্মটা আমরা জিকে তে পড়তাম। ইভেন তোমরাও যখন ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা তখন দেখবা যে হোয়াইট গোল্ড কাকে বলা হয়। বাংলাদেশের কৃষি চ্যাপ্টারটা যখন পড়বা হোয়াইট গোল্ড বলা হয় চিংড়ি মাছকে। ওকে ওকে ওকে, ইকোনমিক্স যারা বলছো তোমরা সবাই তো প্রবাবলি ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা। মৌলিক জিকে থেকে কিন্তু অনেক কিছুই তোমার জিকে কমন আসবে, যদিও তোমাকে এক্সট্রা পড়তেই হবে, বাট মৌলিক জিকে তোমাকে অনেক হেল্প করবে, অর্থাৎ এই যে ইকোনমিক্স, পৌরনীতি, ভূগোল এগুলো। ওকে, আর তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিতে আমরা সাথে আছি। আমার এবং আকাশের একটা প্রিমিয়াম প্রাইভেট প্রোগ্রাম আছে, এখানে কিন্তু সিট সীমিত হলেও তোমাদের একদম একদম টিউশন পড়ার মতো বড় ভাইয়ের কাছে একদম আমাদের সান্নিধ্যে ইনশাল্লাহ তোমাদের চান্স পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ওকে, দেখেন, ডায়াবেটিস, ব্লাড কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার ও ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের সবজির নাম কি? ঠিক আছে, একদম নিয়ন্ত্রণ যে করে ফেলতে পারে ফুললি তা না, তবে একটা সবজি এখানে কানেক্টেড এগুলো নিয়ন্ত্রণে, সেটা হলো মাশরুম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, জ্ঞানমূলক কোয়েশ্চেন। তারপরে দেখেন, পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা কি? প্রাথমিক সমস্যা, ঠিক আছে, দেখেন খাদ্য সমস্যা, উদ্বাস্তু সমস্যা, খাদ্য সংকট, এগুলো কিন্তু ডিরেক্টলি পরিবেশ দূষণের সাথে প্রাইমারিলি কানেক্টেড না। প্রাইমারিলি একদম আমরা ছোটবেলা থেকে যখন এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ পড়ছি, আমরা কিন্তু আরেকটা টার্ম পড়ছি গ্লোবাল ওয়ার্মিং, তাই না, বিশ্বায়ন। এইটা কিন্তু একদম ইন্টার কানেক্টেড এবং ইন্টার রিলেটেড। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ। তারপরে দেখেন, কোনটি চাষে জমি প্রয়োজন হয় না? তুলা চাষে তো জমি লাগে, চা তো একদম চা বাগানই লাগে, ধান চাষেও জমি লাগে। মাশরুম কিন্তু মানুষ ছাদেও চাষ করতে পারে, এটা জানেন? মাশরুম মানুষ ইনডোরে চাষ করতে পারে, জমি প্রয়োজন হয় না। সো এখানে কি হবে? মাশরুম। দেখো এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট যে রিপিট করেছে, বিভিন্ন বোর্ডেও রিপিট করেছে। মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার হবে কি? সাভার। তারপরে দেখেন বিএডিসি, ঠিক আছে, বিএডিসি কি? বাংলাদেশের যে সরকার এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সারা দেশে কতটি পাট বীজ উৎপাদন খামার পরিচালনা করে? এটা পুরোপুরি জ্ঞানমূলক কোশ্চেন। অ্যান্সার কি? এত কম তো অবশ্যই না সারা দেশে, ঠিক আছে। অ্যান্সার হবে কি? 32। জ্ঞানমূলক পুরোপুরি, ঠিক আছে। বেশিরভাগ জ্ঞানমূলক গুলোই দেখে যাইতে হবে তোমাদের, কারণ জ্ঞানমূলকেই তোমরা বেশি ভুল করার টেন্ডেন্সিটা
বাড়বে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, নার্সারি স্থাপন প্রধানত, ঠিক আছে, প্রধানত কোন কার্যক্রমের অংশ? বাগান করা, শিল্প, বনায়ন না কৃষি? নার্সারির সাথে কৃষির ডিরেক্ট কানেকশন নাই, নার্সারি দিয়ে কেউ শস্য উৎপাদন করে না। বাগান করা এটা পুরোপুরি একটা কি আনঅফিশিয়াল একটা টার্ম এই পার্সপেক্টিভে, কৃষির ক্ষেত্রে বাগান করা কিন্তু ম্যাটার করে না। ওকে, তবে শিল্প তো না, বনায়ন, ঠিক আছে, এই যে তুমি প্ল্যান্টেশন করতেছো নার্সারিতে হোক বা যেখানেই হোক, এটা কিন্তু ডিরেক্টলি তোমার বনজ সম্পদ বা বনায়নের সাথে কানেক্টেড, এটা মনে রাখবে। তারপরে দেখো, কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনটা? খুবই ইজি কোয়েশ্চেন, আমি প্রথমেই লিখে দিয়েছিলাম প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনটা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এখানে ব্যাংক লেখা হবে, ঠিক আছে, এটা হয়তো মিস গিয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, ধনী কৃষক কেউই কি আনুষ্ঠানিক সোর্স হইতে পারে না কৃষি ঋণের। কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক? এখানে দেখো, এখানে কোনো ব্যাংক হবে না, কোনো এনজিও হবে না, গ্রাম্য মহাজন কি অনানুষ্ঠানিক বা আনঅফিশিয়াল একটা উৎস। সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত প্রকার? ঠিক আছে, সময়ের ভিত্তিতে একটা কি একদম ক্ষুদ্র, একদম কম সময়ের, একটা মিডিয়াম সময়ের, একটা বেশি সময়ের। ওকে, এই জিনিসটা মনে রাখবা, তাহলে ইজিলি পারবা। সময়ের ভিত্তিতে কি কয়টা বললাম? 3 প্রকার, ঠিক আছে। অ্যানসার কি হবে? অ্যানসার হবে বি, 3 প্রকার। পরবর্তী কোশ্চেনে চলে যায়, দেখো, বায়োটেকনোলজি ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে? এখানে কয়েকটা নাম আছে একদম কি কাছাকাছি, ঠিক আছে, কার্ল এরেকি, কার্ল পিটার, কার্ল মার্কস, কার্ল থমাস। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং হলো কার্ল মার্কস দিয়েছে। কার্ল মার্কস তো হলো সোশ্যালিজমের একটা কি সেগমেন্টের কি জনক, ঠিক আছে, আইডিয়া দিয়েছিল। কার্ল মার্কসের সাথে আজীবনে তার মনে হয় না কৃষি খাতের সাথে তার কোনো কানেকশন ছিল। এবং কার্ল পিটার, কার্ল থমাসকে ইভেন আমিও জানি না, ঠিক আছে। কার্ল এরেকি ছিল কি বায়োটেকনোলজির প্রথম যে ধারণাটি প্রবর্তন করেছিল 1919 সালে, এটা মনে রাখবা, ঠিক আছে। এই জিনিসটাও কিন্তু আসে 1919 সালে দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে তোমরা হয়তো পেয়ে যাবে এটা, বায়োটেকনোলজি শব্দটি কত সালে প্রথম ব্যবহার হয় আর কি ব্যবহৃত হয়? এটা কি 1919 মাত্র বললাম, ঠিক আছে। কার্ল এরেকি দিয়েছিল 1919 সালে, মনে রাখতে হবে। লবণাক্ততা সহিষ্ণু ধান কিসের উদাহরণ? বায়োফার্মিং। আচ্ছা দেখো, এ বি সি কোনোটাই মিলে না, ঠিক আছে। তুমি পড়তেছো কি কৃষি খাতের যে লাস্টের টপিকটা, এটা পুরোপুরি কি বলে বায়োটেকনোলজি নিয়ে, এবং এটা কি বায়োটেকনোলজি নিয়ে মেল, ঠিক আছে। উফসি নিয়েও কথা আছে, ঠিক আছে, ওইগুলাও আমরা দেখবো। এইচওয়াইভি এর পূর্ণরূপ কি? এই কিন্তু এইচআইভি না, ঠিক আছে, এইচওয়াইভি। তাহলে এইচওয়াইভি এর কোন পূর্ণরূপ কোনটা? কাছাকাছি অনেক অ্যান্সার দিয়েছে, তোমাদের কনফিউজ করার জন্য অ্যান্সার হবে হাই ইল্ডিং ভ্যারাইটি, ঠিক আছে, ভ্যারাইটিজ না, বা হাই ইল্ডিং ভ্যারাইটিজ, এটা কিন্তু কনফিউজিং লাগবে, এটাও কিন্তু না, ঠিক আছে। ভ্যারাইটি এটা সিঙ্গুলার, তবে হাই ইল্ডিং। বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত? আজন্মকালের জন্য মুখস্থ করে ফেলো, অ্যাডমিশনও লাগবে 167টি, ঠিক আছে। বিউনিট অ্যাডমিশন দিতে চাইলে কৃষি, বাংলাদেশের কৃষি থেকে কোশ্চেন কিন্তু আসে জিকেতে। তারপরে দেখেন, কোনটি এইচওয়াইভি টেকনোলজি? পরমাণু প্রযুক্তি নো, তথ্য প্রযুক্তি নো, জৈব প্রযুক্তি এটাও না, উফসি প্রযুক্তি কি এইচওয়াইভি টেকনোলজি। ওকে, আমি একটু ফাস্ট যাচ্ছি তোমাদের সুবিধার্থেই, 19 মিনিট হয়ে গেছে। ওকে, দেখেন, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি? অনুন্নত কৃষি, 2 নম্বর স্বল্প মাথাপিছু আয়, তারপরে দেখো উচ্চ মূলধন ও বিনিয়োগ। আচ্ছা, কোনটা দেখো বাংলাদেশ সম্পর্কে যখন বলতেছে, যখন গরিব গরিব কথা বলতেছে, এগুলো মনে হচ্ছে না মিলতেছে, এবং আসলেও বাস্তবতা এটাই যে বাংলাদেশের কৃষি অনুন্নত, 2 নম্বর কি স্বল্প মাথাপিছু আয়, এটাও ট্রু, প্লাস কি এইটা দেখো মিলে না, উচ্চ মূলধন এবং বিনিয়োগ। বাংলাদেশে কিন্তু তুমি অন এভারেজ একদম মানে একদম সেন্ট্রালি বলতে পারবা না যে বাংলাদেশের কৃষি বা অর্থনীতিটা মানে ফুল অফ মানে হাই ক্যাপিটাল, ঠিক আছে, হাই ক্যাপিটাল না কিন্তু। ওকে, এখানে তুমি বুঝতে পারছো অ্যানসারটা কি হবে, ক 1 ও 2, ঠিক আছে। কৃষির উপখাত সমূহ কি কি? এখানে কিন্তু দেখো প্রাণী সম্পদের কথা বলছে, খনিজ সম্পদের কথা বলছে, তারপরে মৎস্য সম্পদের কথা বলছে। আমরা কিন্তু উপখাতগুলো পড়ছি 4টা, তাই না? এই যে দেখো 4টা, এই 4টার মধ্যে কি খনিজ ছিল? না, ছিল না। প্রাণী সম্পদের কথা বলেছিলাম, মৎস্য বলেছিলাম, আর কি কি বনজ বলেছিলাম, শস্য শাকসবজি বলেছিলাম। সো কৃষির উপখাত এইটা হচ্ছে না। 1 ও 3 কোথায় আছে দেখো, 3 নম্বরে,
এটা হবে কৃষির উপখাত। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো হচ্ছে পরিবহন ব্যবস্থার অভাব, তারপরে দেখো সনাতন চাষাবাদ পদ্ধতি, তারপর বলছে গুদামের সমস্যা। আচ্ছা বিপণনের সাথে কিন্তু চাষাবাদ পদ্ধতির কোনো সম্পর্ক নেই, নরমাল কমন সেন্সের বিষয়। বিপণন কি? ডিস্ট্রিবিউশন, তাই তো? এখানে কিন্তু চাষাবাদ কেমন এটা ম্যাটার করতেছে না, পরিবহন ম্যাটার করতেছে, ইয়েস ডিস্ট্রিবিউশনে। এবং গুদামের অভাব, এটা তুমি যে সঞ্চয় করতেছো শস্য ওইটা কিন্তু ম্যাটার করতেছে। 1 আর 3 কিন্তু এখানে উড বি দ্য অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এবার দেখি, দেখো রফিকের বাবার অনেক জমি, রফিক পড়াশোনা শেষে বাবার কৃষি জমি মেইনলি বলছে যে দেখাশোনা শুরু করে। আবহাওয়া অনুকূলে হওয়ায় এবছর রফিক অনেক টাকা মুনাফা করে। এখানে কিন্তু তুমি ক্লু পেয়ে গেছো, ঠিক আছে? মুনাফা করে। দেখো উদ্দেশ্য অনুযায়ী খামার আমরা বলছিলাম যে দুই প্রকার, একটা বাণিজ্যিক হতে পারে যেটার প্রধান কাজ কি, উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, আরেকটা পারিবারিক বা ক্ষুদ্র খামার। রফিকের খামারটি কোন ধরনের? সিম্পলি তুমি বলতে পারো এটা কি বাণিজ্যিক খামার, ঠিক আছে? কারণ তো অন্য অপশন দেখাই লাগবে না, মুনাফা ওয়ার্ডটা দেখছো মানে বাণিজ্যিক, সিম্পল। দেখো রফিকের বাবার অনেক জমি, সেম উদ্দীপকে তোমাকে দুইটা এমসিকিউ দিয়েছে। ক নম্বরে বলেছে দেখো মানে এখানে রফিকের খামারে কি হয়, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে, ইয়েস বাণিজ্যিক খামারে যায় এবং করা হয়ও। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করা যাবে, এটাও করা যাবে কারণ মুনাফা যেহেতু ও করবে, অনেক টাকার একটা ডিলিং, ঠিক আছে? তারপরে দেখো কর্মসংস্থান বাড়বে, ইয়েস কর্মসংস্থান বাড়বে কারণ ও কিন্তু খামারটাকে এক্সপ্যান্ড করতে পারবে, ওর ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবে। এটা বেসিক্যালি কৃষি কাজের সাথে সাথে একটা ব্যবসা, একদম মানে পিওর, ঠিক আছে? মুনাফা বা ক্যাপিটালিস্ট একটা ব্যবসা। সো তিনটাই রাইট, ঠিক আছে? ঘ নম্বরে দেখতে পাচ্ছ যে ক, খ ও গ তিনটাই অ্যান্সার। সো এখানে অ্যান্সার তুমি বুঝতে পারতেছো যে ডি নাম্বার। কম কথায় একদম ভিডিওতে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায় এমসিকিউ সলভে বাংলাদেশের শিল্প। ওকে, শিল্প অধ্যায়ে বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু জ্ঞানমূলক এবং সিকিউর কিন্তু একটা সাজেশন তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম যে শিল্প অধ্যায় থেকে কি কি টপিক আসতে পারে। এবার আমরা দেখব এমসিকিউ, বোর্ডে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক এবং কিছু বহুপদী এমসিকিউ আমরা সলভ করে ফেলবো খুব দ্রুত। ওকে চলো শুরু করা যাক। দেখো শিল্পনীতি প্রণয়ন নিয়ে কিন্তু এমসিকিউ এসে থাকে, কত সালে হয়েছিল এবং মূল মানে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছিল, কয়টা উপখাতে ভাগ করা হয়েছিল, কত সালে, ঠিক আছে? এই ব্যাপারটা মুখস্থ করে ফেলবা। দেখো সর্বশেষ শিল্পনীতি প্রণয়ন করা হয়েছিল 2022 সালে, এটা তো মনে রাখবা। এবং অন্যান্য সালে কয়টা উপখাতে ভাগ করা হয়েছিল শিল্পকে, এগুলো মনে রাখবা। 22 সালেরও ডিটেইলস পড়বা, ঠিক আছে? শিল্পনীতির ডিটেইলসটা পড়তে হবে। এখান থেকে এমসিকিউ ধরো আসে যে কোনো বোর্ডে চলে আসতে পারে। বাংলাদেশে শিল্প খাতে উপখাত কয়টি? মূলত আমরা যখন বড় আকারে ভাগ করে থাকি মনে রাখবেন, দেখেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি আর বৃহৎ, ঠিক আছে? সো 4 ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? শিল্প খাতকে এই 4 ভাগ হবে আপনাদের অ্যান্সার। তারপরে দেখেন শিল্পনীতি 2016 অনুযায়ী যে বিভিন্ন সালের যে শিল্পনীতিগুলো আছে এই অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? 2016 সালে জ্ঞানমূলক প্রশ্ন, 2016 সালে ভাগ করা হয়েছিল 12 ভাগে, ঠিক আছে? ঠিক একই 2016-র আগে কিন্তু 9 ভাগে ভাগ করা হয়েছিল, ওইটাও কোনো না কোনো দেখবা যে বোর্ডে এমসিকিউ চলেই আসছে। তারপরে দেখেন, তারপরে আসি এই যে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব, ঠিক আছে? জ্ঞান ও কি পুঁজি নির্ভর, প্রথমত জ্ঞান নির্ভর, তারপর কি পুঁজি নির্ভর, ঠিক আছে? প্রফিট ভিত্তিক। আচ্ছা উচ্চ প্রযুক্তি ভিত্তিক হাই টেকনোলজি, ঠিক আছে? এখানে তুমি অ্যান্সার পেয়ে গেছো, হাই টেকনোলজি। আমরা কি বলি না হাই টেকনোলজি, উচ্চ প্রযুক্তি মানে কি আমরা বলি হাই টেকনোলজি। এই হাই টেকনোলজিকে শর্ট ফর্ম করলে হয় হাইটেক, তাই না? এই যে উচ্চ প্রযুক্তির কথা যখন বলবে তখন আমরা নিঃসন্দেহে অ্যান্সার করে দিব হাইটেক শিল্প। এই যে হাই টেকনোলজি থেকে আসলে হাইটেক আসছে। ওকে, তারপরে দেখেন সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল কোন শিল্পের অন্তর্গত? দেখেন হাইটেক শিল্প বলছে, অবশ্যই না, হাইটেক শিল্প না সিকিউরিটি প্রিন্টিং বা টাকশাল। অগ্রাধিকার শিল্প নো, সংরক্ষিত শিল্প হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। নিয়ন্ত্রিত শিল্প কিন্তু হচ্ছে না। এই জ্ঞানমূলকগুলো প্রথমত বলি, শিল্প অধ্যায়ে কি টাইপের কোশ্চেন আসে সবচেয়ে বেশি জানো?
সবচেয়ে বেশি আছে যে এই ব্যাপারটা কোন শিল্পের অন্তর্গত। তো তোমাকে প্রতিটা ব্যাপার নিয়ে কিন্তু তোমার কি কশাস থাকতে হবে। যে কোনো ধরো তোমাকে বললো যে ধরো এই যে আরএমজি বা রেডিমেড গার্মেন্ট বা এই যে আমাদের যে বস্ত্র শিল্প যেটা, ঠিক আছে, এইটা কোন সেগমেন্টের মধ্যে শিল্পের কোন শিল্পের অন্তর্গত, এভাবে বলতে পারি। সো আমরা যেন ওইভাবে অ্যান্সার করতে পারি। সিকিউরিটি প্রিন্টিং এবং টাকশাল কিন্তু সংরক্ষিত শিল্প। তারপরে দেখেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পে ন্যূনতম মূলধনের পরিমাণ কত টাকা, ন্যূনতম ক্যাপিটাল কত, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং কিন্তু বেশ বড় একটা শিল্প এবং ন্যূনতম অ্যাটলিস্ট তোমাকে ক্যাপিটাল প্রয়োজন 30 কোটি টাকা, ঠিক আছে, 30 কোটি 30 crore টাকা। এটা মনে রাখবো। 5 লাখ তো না, 50 লাখ না, 10 কোটিও ইজ নট এনাফ। ওকে, ওয়েট ডিরেক্ট একদম জ্ঞানমূলক কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে চলে যায়। দেখো শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায়, ঠিক আছে, শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে। উদ্দেশ্য, আমরা কি টাইপের দ্রব্য বা প্রোডাক্ট উৎপাদন করছি, এটার উদ্দেশ্য কি, এই অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়। বুঝছেন, 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কনজিউমার গুডস যে শিল্প, একটা হলো কনজিউমার গুডস, আরেকটা ক্যাপিটাল গুডস, ঠিক আছে। একটা ধরো আমরা ভোগ্যপণ্য ভিত্তিক শিল্প এবং আরেকটা কি পুঁজি বা মূলধন পণ্য ভিত্তিক শিল্প। ধরো যে কারখানায় বা যে ইন্ডাস্ট্রিতে তুমি মূলত অন্যান্য কোনো শিল্পের কি তুমি যন্ত্র বা কারখানার জিনিসপত্র প্রডিউস করতেছো, এটা হলো ক্যাপিটাল ভিত্তিক। আর হইলো যেগুলো ভোগ্যপণ্য যেমন পোশাক, খাদ্য, বস্ত্র, ঠিক আছে, এই যে এইগুলো সব কি কনজিউমার গুডস ভিত্তিক শিল্প, কনজিউমার গুডস ইন্ডাস্ট্রি এবং ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মনে থাকবে। এই 2 ধরনের আমরা ভাগ করে থাকি শিল্পকে। তারপরে দেখেন শিল্পনীতি 2010 অনুযায়ী, দেখো শিল্পনীতি আবার চলে আসে শিল্পনীতির কোয়েশ্চেন, ঠিক আছে। 10 অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছিল। 2010 সালে ছিল কয়টা, 9টা, ঠিক আছে। এর আগে আমরা 2016 সাল দেখেছি, 2022 সালে যে শিল্পনীতি প্রণয়ন করা হয়েছিল এটা দেখেছি। 2010 সালে কয়টা ছিল, 3টা না, 6টা না, 8টা না, 9টা ছিল। ওকে, আমরা এইগুলো কিন্তু জ্ঞানমূলক মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ যেগুলো, এগুলো মুখস্থ করতেই হবে। পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয়, দেখেন একটা পরিবার, গ্রামে একটা পরিবার কি 1 কুটিরে থাকে। 1 কুটির মানে কি 1 ঘরে থাকে, এবং এই কুটিরের ক্ষেত্রে এই জন্য আমরা এই শিল্পকে কি বলে থাকি, কুটির শিল্প, ঠিক আছে। পরিবারের সদস্যর ব্যাপার যখন আসবে, একটা জিনিস মনে রাখবেন, পরিবারের সদস্য মেনশন থাকলে অথবা যদি মেনশন থাকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী, সবচেয়ে বেস্ট শিল্প, ঠিক আছে, সবচেয়ে বেস্ট হইলো কুটির শিল্প, বা একটা মেনশনেবল শিল্প হলো কুটির শিল্প, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বেস্ট বলতে গুরুত্বপূর্ণ বুঝিয়েছি, এটাও আশা করি বুঝতে পারছো। বাংলাদেশের পর্যটন শিল্প কোন ধরনের শিল্প, বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে এই প্রশ্ন, ঠিক আছে। পর্যটন শিল্প মনে রাখবেন অগ্রাধিকার শিল্পের অন্তর্গত। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, এই যে দেখেন চলে আসছে অলরেডি, আমি একটু আগে পড়াইলাম। আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন শিল্পের গুরুত্ব অপরিসীম, বৃহৎ না, মাঝারিও না, সৃজনশীল না, কুটির শিল্প, ঠিক আছে। আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের সোশিও ইকোনমিক কন্ডিশন অনুযায়ী কি কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। তারপরে দেখেন বাংলাদেশে কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ বেশি। সুযোগটা কি, সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ বেশি, ঠিক আছে। কুটির শিল্পে কিন্তু না, অনেকেই এটা অ্যান্সার করবে কুটির শিল্প কিন্তু না। কারণ কি, কুটির শিল্প কিন্তু প্রসেসটা তৈরি করা কঠিন, কারণ জিওগ্রাফিক্যালি কোনো এলাকায় কুটির শিল্প গড়ে ওঠে, ঠিক আছে। তুমি চাইলেই কিন্তু তোমার পুরা পরিবারকে পার্সু করতে পারবা না আছে চলো আমরা এই একটা শুরু করি, একটা শিল্পের উদ্যোগ নেই, ঠিক আছে। সো কুটির শিল্পের চান্স কিন্তু কম আত্মকর্মসংস্থানের। সেক্ষেত্রে দেখো বৃহৎ বা মাঝারি, এটা কিন্তু ইজিলি তুমি সেলফ এমপ্লয়মেন্ট করে ফেলতে পারবে না, এত ইজি ব্যাপার না, মূলধনের বিষয় আছে। ক্ষুদ্র শিল্পে তুমি ইজিলি আত্মকর্মসংস্থান করতে পারবা। তারপরে দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি। নিশ্চয়ই বলতে হবে না, আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস এবং সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কি, আরএমজি, রেডিমেড গার্মেন্টস, ঠিক আছে, তৈরি পোশাক, অর্থাৎ কি
তৈরি পোশাক। এখানে যেন এই প্রশ্নটা আসলে যেন তোমাদের একবার মানে ভাবতেও না হয়, ঠিক আছে? এই প্রশ্নটা এভাবে আত্মস্থ করতে হবে। তারপরে দেখেন সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি নামে পরিচিত? ঠিক আছে, সরকারি এবং বেসরকারি দুইটা মিলিত যে অংশীদারিত্ব এটাকে বলে পিপিপি। পিপিপির ফুল ফর্ম কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি কয় নাম্বার আছে দেখো তো? 3 নম্বরে। এটা হবে অ্যান্সার। তারপরে দেখেন কোনটি চা শিল্পের প্রধান সমস্যা? চা শিল্পের ক্ষেত্রে বইয়ে দেখো তোমাদের যখন চা শিল্প সম্পর্কে লেখা আছে এখানে কিন্তু বলা আছে চা শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে প্রধান সমস্যা এবং ওই জিওগ্রাফিক্যালি ওইদিকে বৃষ্টি বেশি হওয়ার কারণে অনিয়মিত বৃষ্টিপাত চা শিল্পের একটা প্রধান সমস্যা, ঠিক আছে? এবং আমরা জানি যে সিলেটের লালা খালে কি সর্বোচ্চ বেশি বৃষ্টিপাত হয়। এটা একটা জিকের কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের পরীক্ষা দিলে কিন্তু জিকে লাগবে, ঠিক আছে? মূলত ক্ষয় ইউনিট যারা প্রত্যাশী আছো তোমাদের সকলকে বলে রাখি ক্ষয় ইউনিট কিন্তু সবচেয়ে স্মুথ হয় যদি তোমাদের সাথে একজন মেন্টর থাকে, এবং তোমাদের আকাশ ভাইয়া আর আমি কিন্তু অ্যাডমিশন টাইমে তোমাদের সাথে থাকার জন্য প্রস্তুত আছি। তোমরা আছো তো? ওকে, প্রধান সমস্যা আমরা শুনলাম, দরপতনও না, আর কি কি আছে? সংরক্ষণের অভাব, বিদ্যুৎ বা জ্বালানি ঘাটতি, এগুলো কোনোটাই না। তুমি মনে রাখবা চায়ের জন্য সবচেয়ে ফেমাস অঞ্চল কি? সিলেট। সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত জনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত কিন্তু চা শিল্পের প্রধান সমস্যা। একটা ব্যাপার কি খেয়াল করেছে? আমি তোমাদের এমনি পড়াইতে পারতাম যে অনিয়মিত বৃষ্টিপাত, কিন্তু আমি তোমাকে জিওগ্রাফিক্যালি একটা ব্যাপার বললাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালাখাল, ঠিক আছে? সিলেট অঞ্চলে। সো এখানে কিন্তু ওই রিলেটেড তুমি এটা মনে রাখলেই মনে পড়তেছে যে এটা আসলে বৃষ্টিপাত জনিত সমস্যা। তারপরে দেখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? একদম মানে চিন্তা ভাবনা না করে কি দাগাবা? মৌলভীবাজার, ঠিক আছে? মৌলভীবাজার চা উৎপাদনের জন্য অনেক ফেমাস। শ্রীমঙ্গলের চা আমরা শুনে থাকি না, অনেকটা ওই রকম। আমরা ক্যাডেট কলেজ থেকে ঘুরতে গিয়েছিলাম সিলেটে ক্লাস 12-এ, সো ওই টাইমে আমার চা বাগান ভালোই দেখা হয়েছে। তারপরে দেখেন বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায় চালু হয়েছে? এটাও সেম মৌলভীবাজার। আচ্ছা এখানে এটা কিন্তু মোটামুটি দ্বিতীয় অধ্যায়েও ছিল তোমাদের। দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয়টা কোথায়? মৌলভীবাজারে। প্রথম কোথায়? চট্টগ্রাম। এবং তৃতীয় কোথায় বলো তো? তৃতীয়টা হলো পঞ্চগড়। পঞ্চগড়ে বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হয়েছিল। কোনটির সাথে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে? ঠিক আছে, শ্রম ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, সমবায় গঠন, সুতা উৎপাদন। আচ্ছা এখানে তোমাদের বইয়ের ডিরেক্ট লাইন এটা, ঠিক আছে, একদম ডিরেক্ট লাইন। শ্রম ব্যবস্থাপনা বা লেবার ম্যানেজমেন্টের সাথে বাংলাদেশের এগ্রিকালচারের সরাসরি কানেকশন আছে, এরকম একটা লাইন আছে ইংলিশ ভার্সনে। লেবার ম্যানেজমেন্ট বা শ্রম ব্যবস্থাপনার সাথে কি কৃষির সরাসরি সম্পর্ক আছে। দেখো দারিদ্র্য বিমোচন কিন্তু অনেক কমপ্লেক্স এবং লিঙ্কড একটা প্রসেস, ঠিক আছে? বললেই কিন্তু হয়ে যায় না যে পভার্টি এরাডিকেট হয়ে গেল বা দারিদ্র্য বিমোচন হয়ে গেল, এত সহজ না, ঠিক আছে? তারপর সমবায় গঠন, এখানে কমপ্লেক্সিটি আছে। সুতা উৎপাদন, আচ্ছা এটা আসলে খুবই ইররিলেভেন্ট, সুতা উৎপাদন, ঠিক আছে? বা এটা আসলে অতটা ইম্পর্টেন্ট অপশনও না, ইভেন বুঝতে পারছো। স্যাটেলাইট চ্যানেল কোন শিল্পের অন্তর্গত? অগ্রাধিকার, উচ্চ অগ্রাধিকার, সংরক্ষিত নাকি নিয়ন্ত্রিত? বইয়ের প্রতিটা টপিক, ঠিক আছে, ভালো মতো পড়তে হবে যে কোনটা কোন শিল্পের অন্তর্গত, তাহলে একটা ব্যাপার খুব ভালো মতো বুঝতে পারবা যে স্যাটেলাইট চ্যানেল আসলে অগ্রাধিকার না, উচ্চ অগ্রাধিকার না, সংরক্ষিত না, বরং নিয়ন্ত্রিত শিল্পের অন্তর্গত, ডিরেক্ট নিয়ন্ত্রণের আন্ডারে কিন্তু আমাদের। দেখেন জিএসপি সুবিধা কোন খাতের সাথে সম্পর্কিত? আচ্ছা জিএসপি কি জানো? জিএসপি হলো ইউএসএ থেকে দেওয়া একটা বাণিজ্য সুবিধা, ঠিক আছে? ইউএসএ থেকে দেওয়া কি একটা বাণিজ্য সুবিধা যেখানে তুমি শুল্ক ছাড়া কি করতে পারতেছো? তুমি ব্যবসা করতে পারতেছো বা বাণিজ্য করতে পারতেছো। সো পার্টিকুলার কিছু গুডস বা প্রোডাক্টসে ইউএসএ এটা দিয়ে থাকে। এটা আমাদের ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন তৈরি পোশাক, তারপরে তামাকজাত দ্রব্য যেগুলো, ঠিক আছে, এইগুলোতে আমরা কিন্তু জিএসপি সুবিধা পেয়ে থাকি। এখন সো বাংলাদেশের পার্সপেক্টিভে কোন খাতের সাথে জিএসপি সুবিধা কানেক্টেড? তৈরি পোশাক। ওকে, তারপরে দেখেন পিপিপি এর পূর্ণরূপকে আমরা অলরেডি দেখেছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে? এখানে অনেক কিছু বলে তোমাকে কনফিউজ করা ট্রাই করতে পারে, বাট কোনোটাই হবে না। ট্যাক্স হলিডে সুবিধা কারা পায়? ট্যাক্স হলিডে হলো আমি বলি যারা রপ্তানি করে বা এক্সপোর্টার্স, তারা কি
স্বল্প নির্দিষ্ট সময়ের জন্য একটা সুবিধা পেয়ে থাকতে পারে, সেটা হলো কি, তাকে ট্যাক্স দিতে হবে না বা শুল্ক ফ্রি একটা বাণিজ্যের সুযোগ। এইটা কি ট্যাক্স হলিডে বলি। এবং ট্যাক্স হলিডে কারা পাবে? অবশ্যই যারা রপ্তানি করবে তারা পাবে, তাই তো? ভোক্তাও না, উৎপাদনকারীও না, আমদানিকারকও না। তারপরে দেখেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিচের কোন শিল্পের গুরুত্ব অপরিসীম? রিপিটেড কোয়েশ্চেন। আর্থসামাজিক প্রেক্ষাপট, ঠিক আছে। সোশিও ইকোনমিক কন্ডিশন মানে কি? কুটির শিল্প, বইয়ের লাইন। ওকে, আশা করি আমরা বুঝতে পারবো এটা। দেখেন পিপিপির আওতায় বর্তমানে 178 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কতটি বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে? জ্ঞানমূলক কোয়েশ্চেন এবং ডিরেক্ট আপনাদের বইয়ের কোয়েশ্চেন। বই তো 2 বছর পড়ছেন, এখন যদি এগুলো মনে করায় দিতে হয় বা আমার বলতে হয় তাহলে কিন্তু অনেক সমস্যা। তবুও কিন্তু আমি আপনাদের জন্য প্রিপারেশন নিয়ে ক্লাস নেই। দেখেন এখানে 8টি বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে, ঠিক আছে? 8টি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি নাম্বার, 8টি। 6, 7 যাই বলুক না কেন বইয়ের। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ যে বহুপদী একটা এমসিকিউ আসছে। রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে, রপ্তানিমুখী যেগুলো এক্সপোর্টের দিকে ওরিয়েন্টেড, এই শিল্পগুলোর মাধ্যমে কি হয়? বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পায়, ট্রু। তারপরে উৎপাদন বিশেষায়ন ঘটে, ট্রু। আমদানি ব্যয় বৃদ্ধি পায়। আচ্ছা দেখেন প্রথম 1 নম্বর কি কারেক্ট না? অবশ্যই কারেক্ট। উৎপাদন বিশেষায়ন ঘটে, এইটাও কিন্তু কারেক্ট। আমদানি ব্যয় বৃদ্ধি পায়, দেখো রপ্তানিমুখী শিল্পের সাথে কিন্তু আমদানি ব্যয়ের এই বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক নাই। সো এখানে তুমি বলতে পারো যে ক এবং খ কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার এই এমসিকিউ হবে এ নাম্বার। ওকে, পরবর্তীতে দেখো মিস্টার এক্স একজন শিল্পপতি। তিনি বিভিন্ন সময়ে চিন্তা করে সাভারে একটি মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপন করবেন। অল্প দিনে আচ্ছা করলেন, ঠিক আছে, করে সে স্থাপন করেও ফেলছে। অল্প দিনে তিনি বেশ সুনাম অর্জন করলেন। মিস্টার এক্স এর স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? ঠিক আছে, সে কি করছে? মোটরসাইকেল শিল্প দিয়েছে, তাহলে তার এই শিল্পটা কোন শিল্পের অন্তর্গত? ক্ষুদ্র শিল্প, আমদানি বিকল্প শিল্প, মাঝারি শিল্প, নাকি রপ্তানি উন্নয়ন শিল্প? ক্ষুদ্র শিল্প তো না, প্রথমেই দেখতে পাচ্ছ যে ক্ষুদ্র শিল্প, এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো আমদানি বিকল্প, দিস কুড বি দ্য অ্যান্সার, ঠিক আছে। বাকিগুলো কেন হবে না আগে দেখি। ক্ষুদ্র শিল্প তো হবে না, ঠিক আছে। ক্ষুদ্র শিল্প মানে মোটরসাইকেল তৈরির কারখানা, এটা কখনো ক্ষুদ্র শিল্প না। তারপরে দেখেন মাঝারি শিল্প না, রপ্তানি উন্নয়ন শিল্প এইটাও কিন্তু না, ঠিক আছে। সে মূলত নিজের দেশে এমন একটি কর্মসংস্থান বা এমন একটি কারখানা তৈরি করতে হচ্ছে যেটা আমরা মূলত কি করি? আমদানি করি, ঠিক আছে, আমদানি করে থাকি ইউজুয়ালি। কিন্তু সে ওইটা নিজে যদি দিতে পারে, সে তৈরি করতে পারে, তাহলে ওইটা কিন্তু আমদানি বিকল্প। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। তারপরে দেখেন মিস্টার এক্স একজন শিল্পপতি। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন হলো উল্লিখিত শিল্প স্থাপনের ফলে কি কি হবে? দেশে কর্মসংস্থানের সুযোগ হবে, অবশ্যই। বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূল হবে, প্রতিকূল হবে না। দেখেন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। ওকে, দেখেন দেশে কর্মসংস্থানের সুযোগ হবে, এটা একদম কারেক্ট, ঠিক আছে। তারপরে দেখেন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলতে কি আমাদের যে বাইরের থেকে কিনতে হইতো ওইটা করতে হচ্ছে না, ঠিক আছে, ওইটা তুমি অন্য জায়গায় ঢালতে পারতেছো, এটাও কি কারেক্ট। বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূল হবে, কারণ তার কাজটা কিন্তু বাণিজ্যিক ভারসাম্যের অনুকূল হবে, প্রতিকূল না। ওকে, সো এইটা কিন্তু হচ্ছে না। 1 ও 3 যেটাতে অ্যান্সার, সেইটাই হবে আপনার এমসিকিউ এর অ্যান্সার, সেটা হলো সি নাম্বার। আশা করি বুঝতে পারছেন। কথা না বাড়িয়ে ডিরেক্ট শুরু করা যাক আমাদের অধ্যায় 4, অর্থাৎ জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই চ্যাপ্টারটা যেটা আছে এটার সব রকমের এমসিকিউ সলভ। ওকে, এখানে কিছু ছোট ছোট ম্যাথ আছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। ওকে, প্রথম কোশ্চেন চলো শুরু করা যাক। অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন, পপুলেশন নিয়ে মূলত কাজ করেছিলেন, এবং এই বইটা কার লেখা? ঠিক আছে, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন এবং খুবই কমন একটা কোশ্চেন। পপুলেশন নিয়ে যার অনস্বীকার্য কাজ ছিল তিনি কে? তিনি টমাস ম্যালথাস। ওকে, অ্যাডাম স্মিথ ইকোনমিক্স নিয়ে কাজ করছে, মডার্ন ইকোনমিক্স এর জনক, বাট উনি কিন্তু পপুলেশন নিয়ে মেইনলি কাজ করেন। এখানে কি হওয়া যাবে না, একদম কনফিউজ হওয়া যাবে না। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো জ্যামিতিক হার কোনটি? জ্যামিতিক হার মানে কি জানো?
এটা হইলো গুণোত্তর পদ্ধতিতে বৃদ্ধি যেটা, ঠিক আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 এখানে কি 1 করে বাড়ছে সবগুলো, তাই না? এক দেখো এখানে কি 1 বাড়ছে প্রথমে, তারপরে দেখো কত বাড়ছে 4 বাড়ছে, তারপরে আবার 4 বাড়ছে, এখানে কিন্তু কোনো সিরিজ নাই। তারপরে এখানে দেখো প্রথমে 2 বাড়ছে, তারপর 3 বাড়ছে, তারপর আবার 3 বাড়ছে, কোনো সিরিজ পড়ে? সিরিজ নাই। কিন্তু এখানে দেখো প্রথমে 1 বাড়ছে, তারপরে 2 বাড়ছে, তারপরে 4 বাড়ছে, তারপরে 8 বাড়ছে, এই যে দ্বিগুণ হচ্ছে, ইভেন ডিফারেন্সটাও কি দ্বিগুণ হচ্ছে। এরপরে কত বাড়বে জানো? এরপরে 16 বাড়বে, অর্থাৎ 32 হবে। এরপরে যখন বাড়বে, এক মিনিট একটু ওয়েট, তখন 16 বাড়বে, সরি, অর্থাৎ এইদিকে 32 হবে। এই যে এই ব্যাপারটা হলো গুণোত্তর পদ্ধতি বা জ্যামিতিক হার। ওকে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেনে, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? এটা আমরা কম বেশি সবাই জানি 1974 সাল, তাই না? 72, দেখো আমরা অবশ্যই জানি যে মুক্তিযুদ্ধের পরপরই হয়েছিল, বাট এই দুইটার মধ্যে কনফিউশন লাগতে পারে তোমাদের যে 74 সাল নাকি 72 সাল। এটা নিঃসন্দেহে 72 হবে না, এবং হবে অ্যানসারটা 74 সাল। তারপরে দেখেন জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটা? আমরা বেসিক্যালি আগে নিজেরা পড়ি। দেখেন ঘনত্ব হলো তোমার মোট জনসংখ্যা, মোট সংখ্যাকে তুমি যখন টোটাল ধরো টোটাল আয়তন, ঠিক আছে, এরিয়ার ক্ষেত্রফল, এরিয়া অথবা ক্ষেত্রফল দিয়ে তুমি ডিভাইড করবা, তখন ওইটা হইলো জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র। এখন মোট জনসংখ্যা অর্থাৎ টোটাল পপুলেশন, আর এরিয়া যেটা, এটা টোটাল এরিয়া। তাহলে দেখো তো টিপি ডিভাইডেড বাই টিএ যেটাতে থাকবে, ঠিক আছে। দেখো এটা না, এটা না, এটা না, 4 নাম্বারটা অ্যানসার, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি সবাই। তারপরে দেখেন বাংলাদেশে সাধারণত কত বছর পর পর আদমশুমারি হয়? এই কোশ্চেনটা জ্ঞানমূলক, এবং বাংলাদেশের একটা প্রথা অনুযায়ী, একটা নিয়ম অনুযায়ী 15 20 বা 25 বছর কিন্তু কোনোটাই হবে না। বাংলাদেশে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। তারপরে দেখো বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে পরিচালিত হয়? এখানে 91, 2001, 2011, 2021 সাল লেখা আছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু 2022 সালের জুলাই মাসে আদমশুমারি পরিচালিত হয়েছিল, ঠিক আছে। সো এটা আমি অ্যানসার করব না, এটা কি অ্যাকচুয়াল ইনফরমেশন কি 22 সালের জুলাই মাস। ওকে, 22 জুলাইয়ে সর্বশেষ আদমশুমারি পরিচালিত হয়েছিল। একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যা, ঠিক আছে, যারা অর্থাৎ কি আসছে, ঠিক আছে, যারা আসছে এবং যারা এই দেশ থেকে গিয়েছে তাদের পার্থক্যটা, মানে যারা আসছে এই পপুলেশনটা এবং যারা চলে গেছে এই পপুলেশনের পার্থক্যটা আমরা বলি নেট অভিবাসন, ঠিক আছে, নেট অভিবাসন। দেখো এইরকম আরো কিছু কোশ্চেন আছে। কোন দেশের কোন নির্দিষ্ট সময়ে বহিরাগমন ও বহির্গমন, বহিরাগমন মানে কি এই দেশে আসা, বহির্গমন মানে যাওয়া, এটার পার্থক্যকে আমরা কি বলি? একটু আগেই বললাম নেট অভিবাসন, ঠিক আছে। অন্যগুলো কোনো অপশন দেখে কনফিউজ হওয়া যাবে না। অর্থাৎ এই দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পপুলেশনটা আসছে এবং যে পপুলেশনটা চলে গেছে বাইরে, তাদের যে পার্থক্যটা, এটার পার্থক্যটাকে আমরা বলি নেট অভিবাসন। তারপরে দেখেন গুনার মির্ডাল মানব সম্পদ উন্নয়নে কয়টি উপাদানের কথা বলেছেন? উনি কি কি উপাদানের কথা বলেছেন এইটা আগে জানা দরকার, ঠিক আছে। দেখেন উনি বলেছেন খাদ্য পুষ্টির কথা, উনি বলেছেন বস্ত্রর কথা, ঠিক আছে, খাদ্য পুষ্টি বস্ত্র। তারপরে দেখো বাসস্থান, স্বাস্থ্য সুবিধা, তারপরে শিক্ষা, গণসংযোগ মাধ্যম, হাতের লেখা একটু খারাপ, প্লিজ টলারেট উইথ দিস। তারপরে শক্তি ভোগ, কোন পাওয়ার এনজয় করা, ঠিক আছে। এবং লাস্টলি 8 নাম্বার বলছেন পরিবহন, ঠিক আছে। তো উনি অনেক কিছুর কথা বলছেন মৌলিক চাহিদাগুলো বাদেও, বাট সবগুলো মিলাই টোটাল কয়টা? টোটাল দেখেন 8টা, 5 না 6 না 7 না 8টা কথা বলছেন, 8টা কিন্তু আমি লিখে দিলাম। তারপরে দেখেন প্রদত্ত সূত্র জন্মহার, আচ্ছা এখানে আমি কারেকশন করে দেই, জন্মহার মাইনাস মৃত্যুহার গুণন 100, এটা কি নির্দেশ করে? ঠিক আছে,
জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ দিয়ে তুমি 100 দ্বারা গুণ করে কি এটা নির্দেশ করে, এটা কিসের সূত্র মেইনলি এটা বলছে, এটা তুমি দেখে বুঝতে পারতেছো। তুমি যদি 2 বছর বাংলা মতো পড়াশোনা করে থাকো তোমার এটা বোঝার কথা, এটা স্বাভাবিক বৃদ্ধি হার, ঠিক আছে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার এটা। তারপর দেখেন, মনে করি ক দেশে 5 লক্ষ লোক মৃত্যুবরণ করলো এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা 10 কোটি হলে স্থূল মৃত্যুহার কত? আচ্ছা, স্থূল মৃত্যুহার এবং স্থূল জন্মহার দুইটার সূত্রটা সেম, ঠিক আছে। তুমি আগে মৃত্যু, ঠিক আছে, এই মৃত্যুর যে সংখ্যাটা এটা আমি তোমাকে সূত্রটা ভালো মতো বলে দিই। দেখো, মৃত্যু ডিভাইডেড বাই বছরের মাঝে, মৃত্যুকে ভাগ করে কি বছরের মাঝে জনসংখ্যা, ঠিক আছে, এইটা দিয়ে ভাগ করে এই পুরাটাকে 1000 দিয়ে গুণ করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি মিলাই, এখানে মিলাইলে হয়, এই ম্যাথটা আমি করে দিই তোমাদের। এই টাইপের ম্যাথ কিছু আছে, দেখো এই টাইপের ম্যাথ আছে, তারপরে কাম্য জনসংখ্যার কিছু ম্যাথ আছে এই অধ্যায়ে, এগুলো কিন্তু ভালো মতো করতে হবে। দেখো, মৃত্যু 5 লাখ, তাই না, ঠিক আছে, 5 লাখ হইছে, এবং নিচে হলো বছরের মাঝখানে জনসংখ্যা ছিল 10 কোটি। দেখি, 5 লাখ 10 কোটি ইন্টু 1000, এইটা তোমার ম্যাথ। দেখি তুমি শূন্য শূন্য কাটতে থাকো, দেখি কয়টা বাঁচে। আচ্ছা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 ডিভাইডেড বাই 1000 হয় 0.005 ইন্টু 1000, এটা অ্যান্সার হয় শুধু 5, ঠিক আছে। সো দেখো এখানে কোনটাতে অ্যান্সার আছে, এ নাম্বার না, 3 নাম্বার না, 4 নাম্বারও না, এইটা তোমার হবে অ্যান্সার। ওকে, জন্মের ক্ষেত্রেও কিন্তু সেম, জাস্ট এখানে কি জন্ম, ঠিক আছে, জন্মটা উপরে দিয়ে তুমি বছরের মাঝের যে জনসংখ্যা ওইটা দিয়ে ডিভাইড করে তারপরে 1000 দিয়ে গুণ করলে তুমি স্থূল জন্মহার বা মৃত্যুহার পেতে পারো। তারপরে দেখেন, m = a - 0, আচ্ছা, এটা অসামঞ্জস্যের সূত্র, ঠিক আছে, অসামঞ্জস্য, এবং ও দ্বারা বোঝায় কাম্য জনসংখ্যা। আমরা ডাল্টনের কাম্য জনসংখ্যার যে তত্ত্ব আমরা দেখেছি ওইটা, আর এ হলো রিয়েলটা, ঠিক আছে, এ হলো রিয়েল জনসংখ্যা, ও হলো কাম্য জনসংখ্যা, এবং এম হলো অসামঞ্জস্যের পরিমাণ। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, দেখেন এই সমীকরণে আমি তোমাদের এমসিকিউর জন্য সহজ করে একটা ব্যাপার লিখে দেই, সেটা হলো এম যখন এইটার মান যখন 0 হবে তখন এটা মানে হলো এই দেশ এখন, এই দেশের জনসংখ্যা এখন কাম্য অবস্থায় আছে, মানে যেটা হওয়া উচিত, সবচেয়ে জীবনযাত্রার মান মানুষের সবচেয়ে ভালো থাকবে যেখানে, ওই অবস্থায় আছে। এম যখন গ্রেটার দেন 0, ঠিক আছে, তখন কি হবে, তখন অধিক জনসংখ্যা, ঠিক আছে, যত হওয়া উচিত কাম্যর চেয়ে বেশি আছে। আর এম যদি লেস দেন 0 তখন কম জনসংখ্যা, ঠিক আছে, তখন জনসংখ্যার হার বা জনসংখ্যার পরিমাণটা কম। তাহলে এম ধনাত্মক হলে কি হবে, ধনাত্মক মানে কি, ধনাত্মক অর্থ কি দেখেন, মানে 0-র চেয়ে বড়, তাই না, ধনাত্মক মানে কি পজিটিভ নাম্বার, 0-র চেয়ে বড়, তখন আমরা কি করব, তখন আমরা নিঃসন্দেহে দাগিয়ে দিব অধিক জনসংখ্যা, ঠিক আছে। যদি বলতে ঋণাত্মক যদি হয় তাহলে ঘাটতি জনসংখ্যা, ঠিক আছে, আর যদি 0 হতো এম তাহলে কাম্য জনসংখ্যা। তারপরে দেখেন, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব কি? অর্থনৈতিক প্রভাব হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, তারপরে কৃষি জমির উপর চাপ বৃদ্ধি পাবে, এটা হ্যাঁ পাবে। অন্যগুলো দেখি, মাথা পিছু আয় বৃদ্ধি, নো। কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নো। বাণিজ্য উদ্বৃত্ত, না, এটাও না, ঠিক আছে। কৃষি জমির উপর চাপ বৃদ্ধি হবে, সো অন্যগুলো কিন্তু হচ্ছে না। জেডপিজি, এটা মাঝে মাঝে এসে থাকে, জেডপিজি তোমরা জানো, জিরো পপুলেশন গ্রোথ, 1 নম্বরে যে দেখতে পাচ্ছ জিরো পপুলেশন গ্রোথ, এটার কি, এটার ফুল ফর্ম, মানে জেডপিজি এর ফুল ফর্ম হলো জিরো পপুলেশন গ্রোথ। তারপরে দেখেন, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, জ্যামিতিক হার কোনো যদি উক্তি দেয় বা জ্যামিতিক হার কথাটা উল্লেখ করে বলে যে এটা কে বলছে, সব সময় মনে রাখবা যে এই জ্যামিতিক হারের কথা প্রথম উল্লেখ করেছিল থমাস ম্যালথাস। ওকে, থমাস ম্যালথাসের জ্যামিতিক হার অনুযায়ী যে জনসংখ্যা নিয়ে কাজ করেছিলেন তার বইয়ে তিনি বলেছিলেন এই জ্যামিতিক হারের কথা।
ম্যালথাস তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি কত সালে প্রকাশ করে? এটাও একটা জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা হবে কোনটা বলেন তো দেখি, কমেন্ট করেন কেমন বই পড়ছেন 2 বছরে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে 88। ঠিক আছে, 1788। এই ব্যাপারগুলো কোনো ভাবে মনে রাখবা, ঠিক আছে, কোনো আনন্দের ছলে বা কোনো একটা কিছুর সাথে মিলায় মাথার মধ্যে মনে রাখতে হবে। এই ব্যাপারগুলো মনে রাখতে একটু কষ্টকর হলেও মনে রাখতে হবে। ম্যালথাস তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি কত সালে প্রথম প্রকাশ করেন? আচ্ছা, সেম প্রশ্ন বারবার করছে, 1917 কত 88। তারপরে দেখেন বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি? বিভাগের কথা বলেছে, সবচেয়ে বেশি জনসংখ্যা বরিশাল বিভাগে। ওকে, এটা মনে রাখবো, জ্ঞানমূলক গুলো খুব তাড়াতাড়ি স্কিপ করে যায় আপনাদের। আর জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। ঠিক আছে, উপকরণ খাদ্য এগুলো বৃদ্ধি পায় গাণিতিক হারে, কিন্তু গাণিতিক হারটা কিন্তু মানে কম, জ্যামিতিক হারের চেয়ে কম স্পিডি। ঠিক আছে, জ্যামিতিক হারটা অনেক বেশি। ওকে, এখন বলেন এইটা কে বলছে? আমি বলছি না, জ্যামিতিক হার কথাটা উল্লেখ যদি থাকে তুমি নিঃসন্দেহে এটা দাগাবা। কে বলছে? টমাস রবার্ট ম্যালথাস বলছে। ওকে, তারপরে দেখেন একটি দেশে কোনো নির্দিষ্ট সময় বহিরাগমন ও বহিরাগমন মানে আসা, বহির্গমন মানে যাওয়া, এটার পার্থক্যকে বলে নিট অভিবাসন। আগে আমরা পড়ে আসছি। কাম্য জনসংখ্যা তত্ত্বটি নিচের কোন অর্থনীতিবিদের অবদান আছে? ঠিক আছে, কাম্য জনসংখ্যা নিয়ে কাজ করছে, মনে রাখবেন, জ্যামিতিক হার নিয়ে কাজ করছে ম্যালথাস, কাম্য জনসংখ্যা নিয়ে কাজ করছে কে? ডাল্টন। ঠিক আছে, এখানে মার্শাল, পিও, ম্যালথাস সবগুলো বাদ, অ্যানসার হবে ডি, ডাল্টন। তারপরে দেখেন যে জনসংখ্যার জন্য মাথাপিছু আয় সর্বোচ্চ হয় সেই জনসংখ্যাকে কি বলে? মাথাপিছু আয় সর্বোচ্চ হয় মানে কি? আমি বলছি না, জনসংখ্যা যখন একটা সবচেয়ে কাম্য অবস্থায় থাকে, সবচেয়ে এক্সপেক্টেড অবস্থায় থাকে, তখন জীবনযাত্রার মানও বেশি থাকে, মাথাপিছু আয়ও সর্বোচ্চ হয়। এক্সপেক্টেড জনসংখ্যা, ঠিক আছে, শূন্য জনসংখ্যা তো না, দক্ষ জনসংখ্যা থাকলেও না, কারণ অনেক মানুষ অদক্ষ পড়ে আছে। তারপরে কি এইটা? ওকে, কাম্য জনসংখ্যা সবচেয়ে মাথাপিছু আয় বৃদ্ধি পায়। কাম্য জনসংখ্যার সূত্র কে প্রদান করে? ডাল্টন প্রদান করে। তারপরে জনসংখ্যার কোন স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়? ওকে, দেখেন সেম কথা আমি একটু আগে বললাম, জীবনযাত্রার মান সবচেয়ে বেশি হয় কখন? যখন কাম্য জনসংখ্যা থাকে। কোনটি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায়? আচ্ছা, রেমিটেন্স কি জিনিস বলো তো? বিদেশে আমাদের যারা এক্সপ্যাট্রিয়েটস থাকে বা প্রবাসী থাকে, তারা যে টাকাটা পাঠায় ওইটা কি রেমিটেন্স হিসেবে কাউন্ট হয়? সো মানুষ যারা বিদেশে থাকে, দেখো তৈরি পোশাক থেকে রেমিটেন্স না, চামড়া না, চা না, তুমি কিন্তু এক্সপোর্ট করে যেটা পাইতেছো ওইটা কিন্তু রেমিটেন্স না। রেমিটেন্স কিন্তু বিদেশ থেকে আর্ন করা টাকাটা, ঠিক আছে, এটা কি জনশক্তি পাঠায়, অর্থাৎ মানুষ। তারপরে দেখো কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয়? যে ধরনের জনসংখ্যা দেশের জন্য বা অর্থনীতিতে অবদান রাখতে পারবে, যে ধরনের জনসংখ্যা প্রোডাক্টিভ বা উৎপাদনশীল, শিশুরা, পূর্ণবয়স্করা, প্রবীণ না, এখানে বয়সের কোনো ইস্যু না, যে উৎপাদনশীল, ঠিক আছে, সে হলো মানব সম্পদ। মানব সম্পদ। তারপরে দেখো মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি? মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক 1 2, আচ্ছা এখানে না, কারেক্ট অ্যানসারটা নাই, এখানে 3টা, একটা আয়ু রিলেটেড, একটা শিক্ষা এবং আরেকটা মাথাপিছু আয়। ঠিক আছে, সূচক কিন্তু 3টা, সো এটা কিন্তু মাথায় রাখো। মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক 3টি। ঠিক আছে, এখানে হয়তো কোনো কারণে অ্যানসারটা আসে নাই। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি? উচ্চ জন্মহার, বাল্যবিবাহ, অর্থনৈতিক উন্নতি। অবশ্যই তুমি বুঝতেছো অর্থনৈতিক উন্নতির কারণে জনসংখ্যার মানে ঘনত্ব বাড়ে নাই। এটা কি হবে? এটা হবে 1 আর 2। এই যে এলিমিনেশন মেথডটা কাজে লাগাবা, মানে তুমি বুঝতেছো যে 3 নম্বর হবে না, মানে এই দুইটা কিন্তু হচ্ছে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো বলেছে মিস্টার আরজু লেখাপড়া শেষ করে চাকুরি নিব না, চাকুরি দিব। ঠিক আছে, এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরামর্শে নিজের জায়গায় একটি নার্সারি গড়ে তোলেন। ধীরে ধীরে তিনি এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন। মিস্টার আরজুর উদ্যোগকে অর্থনীতির ভাষায় কি বলে? সে যে নিজের পায়ে একটা দাঁড়াইছে, ঠিক আছে, নিজের পায়ে দাঁড়াইছে না, এই ব্যাপারটাকে অর্থনীতির ভাষায় বলে সেলফ এমপ্লয়মেন্ট বা আত্মকর্মসংস্থান। আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি না, অনেকে প্রোফাইলে দিয়ে রাখে সেলফ এমপ্লয়েড, এই ব্যাপারটাই হলো সেরকম একটা বিষয়। তারপরে দেখেন মিস্টার আরজু লেখাপড়া শেষ করে চাকরি নিব না, চাকরি দেব, এই আদর্শ সেম কথা, বাট কোশ্চেনটা একটু আলাদা মনে হয়। মিস্টার আরজুর মতো অন্য শিক্ষিত বেকাররা যদি এই ধরনের কার্যক্রমে অনুপ্রাণিত হয় তাহলে কি হবে?
দারিদ্র বিমোচন হবে, ইয়েস রাইট, দারিদ্র কিন্তু বিমোচন হবে। তারপরে বেকারত্ব হ্রাস পাবে, অবশ্যই আনএমপ্লয়মেন্ট কি কমে যাবে। তারপর কর্মসংস্থান সৃষ্টি হবে, হ্যাঁ তার এই কাজের জন্য কিন্তু মানুষ চাকরি পাবে তার এখানে। সো তিনটাই কিন্তু কারেক্ট, সো অ্যান্সার হবে তিনটাই। ওকে, ইকোনমিক্স মোটামুটি কিন্তু আমরা এই জনসংখ্যার চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। ইকোনমিক্স যারা পড়ছো তোমরা সবাই কম বেশি হিউম্যানিটিস এবং কমার্সের স্টুডেন্ট, তাই না? হিউম্যানিটিসের স্টুডেন্টদের স্বপ্নই হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট বা বি ইউনিট চান্স পাওয়া। অনেকেই এই সময় প্রিফার করে অ্যাডমিশন টাইমটায় যে তিনি কি করবে, তিনি ঢাবিতে টপ কোর্সে এমন কোনো ভাইয়ের কাছে টিউশন পড়বে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখা যায় জানো? কারণ এই অ্যাডমিশন সিজনে ঢাবির ভাইয়ারা, টপার ভাইয়ারা অনেক টাকা দিয়ে টিউশন করায়। মানে অনেক বলতে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব না। কারণ এক মাসে যদি 15,000 টাকা নেয়, অ্যাডমিশনের 3 মাসে কি 45,000 টাকা নেয়। 45,000 টাকা কিন্তু একটা অনেক বড় অ্যামাউন্ট। আমরা এই জন্য পার্টিকুলারলি আমি এবং আকাশ ভাইয়া তোমাদের, ঠিক আছে, আমি এবং আকাশ তোমাদের জন্য 8,000 টাকায় এই 3 থেকে 4 মাসের সার্ভিসটা তোমাদের জন্য নিয়ে আসছি। ওকে, 8,000 টাকা। এবং এটা কোনো অনলাইন কোর্স না। আমি বারবার বলি অনলাইন কোর্স এবং প্রাইভেট প্রোগ্রামের মধ্যে পার্থক্য আছে। কোর্স হলে আমি তোমাকে লাইভ ক্লাস দিয়ে, কিছু রেকর্ডেড ক্লাস দিয়ে কোর্স শেষ করে দিতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের জন্য জুমে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নিব। তুমি কথা বলবে আমার সাথে, ওকে, কথা বলবে, যখন তখন কথা বলবে, প্রশ্ন করবে। এবং আমাদের রিটেন কোর্স, ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি কিন্তু রিটেন বা লিখিত অংশের একটা বড় গুরুত্ব থাকে, ওইটাও তোমরা পাবে কি ফ্রি। ফুল টাইম মেন্টরশিপ পাবে এবং সর্বোচ্চ 30 জন পড়তে পারবে। কেন? কারণ 500-1000 জন স্টুডেন্ট আমি পড়াই, জাস্ট টাকা কামাই, আমার স্টুডেন্ট চান্স পাইলো না, সেই সার্থকতা নিতে চাই না। আমি চাই যেন আমার 30 জন স্টুডেন্ট হয়তোবা একটু বেশি টাকা দিয়ে পড়বে, কোর্স কেন অনলাইন কোর্স গুলোর চেয়ে, তাই না? বাট এখানে কিন্তু তুমি ডিরেক্ট আমাদের সান্নিধ্যে টিউশন পড়ার মতো অনলাইনে পড়তে পারতেছো, প্লাস কি একটা কম এনভায়রনমেন্টে হাজার হাজার স্টুডেন্টের মধ্যে কমেন্ট করে করে তোমাকে প্রশ্ন করতে হবে না, তুমি আমার সাথে কথা বলবা, এনি টাইম আমাদেরকে কল দিবা, আমার সমস্যা নাই। ওকে, সো হোপফুলি তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হবে এবং অ্যাডমিশন সিজনে তোমরা যারা আমাদের ভরসা করতে পারো অবশ্যই এনরোল করবে। আমরা বর্তমানে আছি অধ্যায় 7 অর্থাৎ মুদ্রাস্ফীতি অধ্যায়। মুদ্রাস্ফীতি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমসিকিউ এবং সিকিউ এর উভয় ক্ষেত্রে সিকিউ এর সাজেশন তোমরা নিশ্চয়ই দেখেছো, না দেখে থাকলে আমাদের পেজে এখনই ঘুরে আসো সিকিউ এর সাজেশনটা দেখার জন্য। ওকে, চলো শুরু করা যাক মুদ্রাস্ফীতি। এখানে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব এবং খেয়াল রাখতে হবে যেন আমরা প্রপারলি বুঝে বুঝে সবকিছু সলভ করি। ওকে, দেখেন কিছু কিছু জ্ঞানমূলক আছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের পড়াবো, ঠিক আছে? আমার অলরেডি অর্থনীতি শেষ করতে হবে এবং পরিণতিও তোমাদের সলভ করার চেষ্টা করব। ওকে, কারণ একজনের উপরে আসলে খুব বেশি চাপ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের পরিণতিও আমি পড়াই এবং অর্থনীতিও আমিই পড়াবো। ওকে, দেখেন আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনক কে? আধুনিক অর্থনীতির জনক আমরা জানি অ্যাডাম স্মিথ, তাই না? কিন্তু জনসংখ্যা বিজ্ঞানের জনক আসলে কে? আধুনিক একটা জিনিস মনে রাখবা, ম্যালথাস অনেক কিছু নিয়ে কাজ করলেও আমরা জানি ম্যালথাস কি জ্যামিতিক হারের কথা বলেছিল, ডাল্টন কাম্য জনসংখ্যার যে তত্ত্ব দিয়েছিল, কিন্তু জন গ্রান্ট কিন্তু আধুনিক জনসংখ্যার জনক, জনসংখ্যার কি বিজ্ঞানের যে জনক, ঠিক আছে? পপুলেশন সায়েন্স, অর্থাৎ আমরা যে পপুলেশন সায়েন্স একটি ডিপার্টমেন্টও আছে জানো, ডিউতে, এইটার জনককে জন গ্রান্ট। তারপরে দেখেন অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে, বক্তব্যটি কোন অর্থনীতিবিদের? ঠিক আছে, এই যে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে, এই ডেফিনিশনটা দিয়েছিলেন কে জানো? এই ডেফিনিশনটা দিয়েছিলেন অধ্যাপক বা প্রফেসর হটে, ঠিক আছে? প্রফেসর হটে উনি বলেছিলেন যে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। যেগুলোতে আসলে বোঝানোর কিছু নাই, ওইগুলো আসলে করে লাভ নাই, বেশিক্ষণ টাইম নিয়ে লাভ নেই, কারণ আমি চাইলে লাইভ ক্লাসে অনেক এঙ্গেজমেন্ট নিয়ে তোমাদের অনেক অনেক পড়াইতে পারতাম, ঠিক আছে? মানে কম এমসিকিউ কিন্তু অনেক টাইম নিয়ে পড়াইতে পারতাম। দরকার কি, পরীক্ষার আগের 2 দিনে তোমাদের যতটা টাইম বাঁচানো যায় এটাই কিন্তু ভালো। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? প্রধান কারণ হলো মুদ্রা সরবরাহ বৃদ্ধি। আমদানি বৃদ্ধিও না, দেখেন আয় হ্রাস পাওয়া এটাও না, বা সনায় বৃদ্ধিও না, ঠিক আছে? সো আমরা কি বলবো, মুদ্রাস্ফীতির প্রধান কারণ মুদ্রা সরবরাহ বৃদ্ধি বা বাজারে টাকার পরিমাণ বেড়ে যাওয়া, ঠিক আছে? তারপরে দেখেন আরেকটা ডেফিনিশন দিয়েছে তোমাদের এবং দিয়ে বলেছে ইনফ্লেশন ইজ সাচ আ সিচুয়েশন when too much money chases too few goods। সংজ্ঞাটি প্রদান করেছেন কে? এই সংজ্ঞাটি প্রদান করেছেন অধ্যাপক কুলবন, ঠিক আছে? অধ্যাপক কুলবন বলেছেন ইনফ্লেশন ইজ সাচ আ সিচুয়েশন when too much money chases too few goods। আচ্ছা, আমি যদি এই জ্ঞানমূলক কিছু কখনো ভুল করে থাকি কমেন্ট অবশ্যই জানাই দিবা, ঠিক আছে? তুমি যদি রেসপেক্টফুলি জানাই দাও, আমি অবশ্যই কমেন্ট বক্সে কি
কারেকশনটাও দিয়ে দিব। ওকে, আমি চেক করে কারেকশনটা দিয়ে দিব। মানুষ মাত্রই ভুল হতেই পারে, টিচার মানেই যে আমি একদম নির্ভুল, আমি একদম ফেরেশতা, আমি কিন্তু তা না। ওকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর? আর্থিক নীতি, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, রাজস্ব নীতি নাকি ঋণ নিয়ন্ত্রণ? তোমরা যদি বইটা ভালো মতো পড়ে থাকো তোমরা নিশ্চয়ই জানো আর্থিক নীতি হইল সবচেয়ে কার্যকরী পদ্ধতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, ব্যাংক হার বাড়ায় দেওয়া, এগুলো হলো কি সরকারের ব্যয় বাড়ায় দেওয়া, এগুলো হলো মুদ্রাস্ফীতি কি বলে নিয়ন্ত্রণের সবচেয়ে বেস্ট কিছু উপায়। আচ্ছা, এখানে ভোক্তা, ঠিক আছে আমি উচ্চারণ করতে পারতেছিলাম না, ভোক্তার দাম সূচক নির্ণয় কোন বিষয়টি বিবেচনা করা হয়? পাইকারি দাম, উপকরণ দাম, খুচরা দাম, যোগান। ভোক্তা তো পাইকারি দামে কেনে না, কনজিউমার কিনে কি খুচরা দামে, তাই না? এভাবে মনে রাখবা, ভোক্তার দাম সূচক নির্ণয়ের ক্ষেত্রে খুচরা দামটা বেশি মাথায় রাখা হয়। মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল ক্রমাগত হ্রাস পায়, অর্থের মূল্য হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। এটা কার উক্তি ছিল? এইটা যদি তুমি পড়ে থাকো ভালো মতো, জ্ঞানমূলক প্রশ্ন, প্রফেসর ক্রাউথার বলেছিল এই কথা, মানে অর্থের মূল্য কি কমে এবং পণ্যের মূল্য বাড়ে। ওকে, তারপরে দেখো সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো সাধারণ দাম স্তরের কি হয় ক্রমবৃদ্ধির প্রবণতা, এই যে পণ্যের দাম বাড়ে, কে বলছিল? একটু আগে দেখলা যে ক্রাউথার বলছিল। সো এই ব্যাপারটা হলো মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ক্রাউথারের ডেফিনিশন কিন্তু এটাই আমাদের বলছে, তাছাড়াও বাস্তব জগতে এটাই বলে। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে বলছে যে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার? বলেন তো গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার? আমরা যদি গতিভিত্তিক মুদ্রাস্ফীতিকে টোটাল টাইপ করি, আমরা 4 টাইপের কি পাবো? 4 টাইপের মুদ্রাস্ফীতি পাবো। এর মধ্যে কি আছে বলতো? এর মধ্যে মৃদু আছে, এর মধ্যে কি আছে আরো? এর মধ্যে পদসঞ্চারী আছে। ওকে, এক মিনিট, একটা কল আসছে, কলটাকে কাটিয়ে। ওকে, মৃদু মুদ্রাস্ফীতি পাবো, পদসঞ্চারী পাবো, ধাবমান মুদ্রাস্ফীতি পাবো এবং উল্লুফ মুদ্রাস্ফীতি পাবো। আমরা যদি গতিভিত্তিক মুদ্রাস্ফীতিকে কত প্রকার দেখাইতে চাই, সো 4 প্রকার। কি কি? মৃদু, পদসঞ্চারী, লাস্টে কি বললাম? উল্লুফ, ধাবমান। এই 4 রকমের গতিভিত্তিক মুদ্রাস্ফীতি। তোমাদেরকে কিন্তু এইগুলো দিয়েও বলতে পারে যে এটা হলো কি ভিত্তিক। ঠিক আছে, নিচের কোন ক্ষেত্রে উৎপাদক লাভবান হয়? আচ্ছা দেখেন, প্রথম খুবই আমার যে স্লাইড মেকার সে হলো একটা কোন স্কুল এন্ড কলেজ লিখে ফেলছিল, তো ওইটা আমি কেটে দিছি। এই 3টা অপশনের মধ্যে দেখো কোনটা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, উল্লফন মুদ্রাস্ফীতি নাকি ধারণার মুদ্রাস্ফীতি। ঠিক আছে, একটা ব্যাপার মনে রাখবা যে উৎপাদক লাভবান হয় যখন ধারণার মুদ্রাস্ফীতি হয়। ঠিক আছে, তারপরে দেখেন পদসঞ্চারী, সোমবারই লিখছে, এবারে এটা হবে সঞ্চারী। পদসঞ্চারী মুদ্রাস্ফীতি কি ভিত্তিক? এই যে উল্টায় দিছে, আমরা একটু আগে বললাম পদসঞ্চারী মুদ্রাস্ফীতি আমরা পড়ছি গতির ক্ষেত্রে, তাই না? গতিভিত্তিক মুদ্রাস্ফীতি। ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাংক হার বাড়াইতে পারে কোন ব্যাংক, এটা বলেন তো? অবশ্যই শিল্প ব্যাংক না, রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, বাণিজ্যিক ব্যাংক না, কোনোগুলাই না। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক শুধু পারে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক পারে ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে। ওকে, তারপরে আমরা দেখেন প্রকৃত মুদ্রাস্ফীতি যখন দেখা দেয় তখন কি হয়? আচ্ছা, কখন দেখা যায়? আচ্ছা, যখন দেখা যায় না, এটা কখন দেখা যায়? পূর্ণ নিয়োগের পূর্বে, পূর্ণ নিয়োগ স্তরে, পূর্ণ নিয়োগের পরে নাকি অপূর্ণ নিয়োগের পরে? একটা জিনিস মনে রাখবা, পূর্ণ নিয়োগের পরে প্রকৃত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে পূর্ণ নিয়োগের পরে। ডিসিআই এই ইন্ডেক্সটা কোথায় ব্যবহার করা হয়? আমরা যদি পড়ে থাকি ভালো মতো, আমাদের জানার কথা যে ডিসিআই ইন্ডেক্স ব্যবহার করা হয় মুদ্রাস্ফীতি পরিমাপে। কারণ আমরা কোন চ্যাপ্টার পড়তেছি? মুদ্রাস্ফীতির চ্যাপ্টার পড়তেছি। আশা করি এটা কি আমাদের বোঝার কথা। আচ্ছা, চলে যায় পরের কোশ্চেনে। দেখো, মুদ্রাস্ফীতির কারণ কোনটি? মুদ্রা সংকোচন, অর্থের যোগান বৃদ্ধি, ব্যাংক হার বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, অর্থের যোগান যখন বেড়ে যায় ওইটা কি? মুদ্রাস্ফীতির কারণ, তাই না?
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কি কি দেখো, ব্যাংক হার বৃদ্ধি বলেছে, সরকারি ব্যয় বৃদ্ধির কথা বলেছে, তারপরে ঋণপত্র বিক্রয় এটার কথা বলেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, ইয়েস, ব্যাংক হার বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে সরকারি ব্যয় বৃদ্ধি করতে পারে, কিন্তু ঋণপত্র বিক্রয় এটা করে আসলে কোনো লাভ নাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সো এখানে 1 ও 2 হবে রাইট অ্যান্সার, এবং তোমরা দেখতে পাচ্ছ সেটা কোথায়, সেটা দেখতে পাচ্ছ প্রথম অপশনে। দেখেন এই দেশে 2020 সালে দাম স্তর ছিল 100, যা 2021 সালে বৃদ্ধি পেয়ে 120 হয়ে যায়। ঠিক আছে, দাম স্তর নিয়ন্ত্রণে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই দেশের 2021 এর মুদ্রাস্ফীতির হার কত, এখানে খুব বের করা খুবই ইজি, কারণ 100 এর হিসাবে আছে। ঠিক আছে, দাম স্তর 100 তে ছিল, 120 হয়েছে, সো তুমি শতকরাতে আসলে পেয়ে গেছো এটা 20%। ঠিক আছে, যদি অন্যভাবে হইতো তখন কি করতা, তখন পরের যে দাম, ঠিক আছে, তখন যে পরের দামটা থেকে এখানে 120 আছে, ওটা 100 মাইনাস করবা। ঠিক আছে, ডিভাইডেড বাই 100, মানে 100 টাকায় কত বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখানে 100 টাকা থেকে 120 হইছে, ওই ব্যাপারটাই আসলে তোমার কাছে চাইছে। এই দেশে 20 সালে দাম স্তর ছিল 100। আচ্ছা, ওই প্রশ্নে এবার বলছে সরকারের গৃহীত পদক্ষেপ কি কি হতে পারে। ব্যাংক হার বৃদ্ধি হতে পারে, উৎপাদন বৃদ্ধি না, তো উৎপাদন বৃদ্ধি করে মুদ্রাস্ফীতির কি লাভ হবে, আসলে 2 নম্বরটা অ্যান্সার হয় না। সরকারি ব্যয় বৃদ্ধি এটাও কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। 1 ও 3 দেখো কোথায় আছে, 1 ও 3 দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর অপশনে। ওকে, মুদ্রাস্ফীতি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড এই চ্যাপ্টারটি। আমরা জানি বাণিজ্য প্রধানত 2 প্রকার। দেশের মধ্যে যে বাণিজ্যটা হচ্ছে এটা কি, অভ্যন্তরীণ বাণিজ্য, এবং দেশের বাইরে এক দেশ থেকে আরেক দেশ ভিন্ন মুদ্রায় যে বাণিজ্য হচ্ছে এটা কি, আন্তর্জাতিক বাণিজ্য। মূলত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আমাদের এই টপিকের কনসার্ন। চলো শুরু করি আমরা। 2 বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে কি বলে, এই ব্যাপারটা আমি মাত্র তোমাকে বললাম। এটা হলো কি, এটা কি অভ্যন্তরীণ? নো, এটা হবে কি, আন্তর্জাতিক বাণিজ্য। তারপরে দেখেন বাণিজ্য কত প্রকার, বাণিজ্য 2 প্রকার, একটা হলো অভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। ওকে, তারপরে দেখেন এই যে এটা দাগে দিয়ে আগে, ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ থাকলে তাকে কি বলা হয়, তাকে বলা হয়, দেখেন অবাধ বাণিজ্য তো অবশ্যই না, আমদানি বাণিজ্য না, রপ্তানি বাণিজ্য না, এই নিচের যে 3টা অপশন আছে 3টাই ভুল, অ্যান্সার হবে সংরক্ষিত বাণিজ্য। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ থাকলে তাকে আমরা বলি সংরক্ষিত বাণিজ্য। আশা করি পরীক্ষা আসলে সবাই পারবেন। তারপরে দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি আবশ্যক, ঠিক আছে, কোনটা মাস্ট। প্রথমে বলেছে 1 নম্বর অপশনটা দেখো, 2টি দেশ ও অলিখিত চুক্তি। আচ্ছা, অলিখিত চুক্তি কিসের আবশ্যক, এটা তো আবশ্যকতা নাই কোনো। তারপরে দেখো 2টি দেশ ও অভিন্ন বাণিজ্য নীতি, এটা কিন্তু লাগবে। ঠিক আছে, 2টা দেশ যেমন লাগবে, তাদের বাণিজ্য নীতি কিন্তু অভিন্ন হতে হবে। ওকে, তারপরে দেখেন 2টি দেশ ও একই মুদ্রা অবস্থা। 2টা দেশের মধ্যে কেমনে এক মুদ্রা অবস্থা হবে বাবা, এটা কিন্তু সম্ভব না। 2টি দেশ ও পৃথক মুদ্রা ব্যবস্থা, এইটা হয় কিন্তু এটা আবশ্যক না। আবশ্যক কথাটা তোমাকে বুঝতে হবে, আবশ্যক মানে ম্যান্ডেটরি। ঠিক আছে, ম্যান্ডেটরি কথাটার অর্থ যদি তুমি বোঝো তাহলে তুমি ঠিকই বুঝতে পারবে যে বি নাম্বারটা এখানে অ্যান্সার। বাণিজ্য নীতি এক হওয়া কিন্তু ম্যান্ডেটরি। ওকে, তারপরে দেখেন কোনটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারক। ঠিক আছে, পার্থক্য 2টার মধ্যে ডিফারেন্স কোথায় থাকে, কোন জায়গা থেকে, বাণিজ্য নীতিতে ডিফারেন্স না থাকলেও থাকে মুদ্রায়। ঠিক আছে, তারপরে দেখো নিচের কোনটি সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস, জাইকা, আইবিআরডি, ইউএনডিপি নাকি ট্রেজারি বন্ড। আচ্ছা, অভ্যন্তরীণ উৎস বলতে কি, ডোমেস্টিক উৎস। ঠিক আছে, ডোমেস্টিক উৎস, এখানে ডোমেস্টিক সোর্সটা অবশ্যই জাইকা, আইবিআরডি বা ইউএনডিপি হয় না। ডোমেস্টিক বা অভ্যন্তরীণ উৎস সবসময় কি, ট্রেজারি বন্ড। ঠিক আছে, তারপরে দেখেন কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিটেন্স পেয়ে থাকে। আচ্ছা, রেমিটেন্স শব্দটা কানেক্টেড কিসের সাথে জানো, মানুষ সাথে, মানব শক্তির সাথে বা জনসম্পদের সাথে। ঠিক আছে, মানে যারা বাইরে গিয়ে কাজ করছে আমাদের দেশের এক্সপেট্রিয়েটস, তারা কি করবে, তারা আর্ন করে টাকা পাঠাচ্ছে, এই ব্যাপারটা হলো রেমিটেন্স। এবং তৈরি পোশাক, চিংড়ি বা চামড়া কোনটার সাথে রেমিটেন্সের সম্পর্ক না, আমরা আর্ন করি, বৈদেশিক মুদ্রা আর্ন করতেছি, বা জনশক্তি দ্বারা অর্জিত বৈদেশিক মুদ্রাকে আমরা বলছি রেমিটেন্স।
তারপরে দেখো বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? এই প্রশ্নটা যে কোনো বোর্ডে আসবে, তুমি কি লিখবা জানো? পাট। প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? পাট ইউজুয়ালি, ঠিক আছে। পাট অপশন দিয়ে ম্যাক্সিমাম টাইম আসছে। বোর্ডের কোশ্চেন যদি রিপিট হয় তুমি বুঝবা যে এইটাই মেইন করতেছে, এইটাই চাচ্ছে তোমার কাছে। ওকে, পরের প্রশ্ন দেখো, ট্যাক্স হলিডে দেওয়া হয় কাদেরকে? ঠিক আছে, ট্যাক্স হলিডে ব্যাপারটা কি? ট্যাক্স হলিডে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য রপ্তানি যারা করে তাদেরকে একটা সুবিধা দেওয়া, শুল্ক মুক্ত সুবিধা। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলছি আমরা ট্যাক্স হলিডে। কি কারণে দেওয়া হয়? আর দেখো, এক নম্বর বলছে রপ্তানি বাণিজ্য প্রসারণ, তারপর বলছে আমদানি দ্রব্যের জন্য, কর রাজস্ব বাড়াতে, কর রাজস্ব কমাতে। আচ্ছা, উদ্দেশ্য কর রাজস্ব কমানো হয়, শুল্ক কমানো হয় একদিক থেকে ঠিক, বাট এটার উদ্দেশ্য কিন্তু রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ। ঠিক আছে, উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। তারপরে দেখেন জিএসপি সুবিধা, ঠিক আছে, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এই সুবিধাটা কোন খাতের সাথে সম্পর্কিত? বাংলাদেশের ডিরেক্ট তৈরি পোশাক এবং তামাকজাত পণ্যের ক্ষেত্রে কিন্তু জিএসপি সুবিধা ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, বাট তোমার বই অনুযায়ী মেইনলি এইটাই বেশি আসে, রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাকের ক্ষেত্রেই কিন্তু আমরা জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স সুবিধাটা পেয়ে থাকি। জিএসপি, আচ্ছা দেখো বলতে বলতে চলেই আসছে, জিএসপি এর পূর্ণরূপ কি? এর গ্লোবাল সাস্টেইনেবল প্রোডাকশন, জেনারেল সিস্টেম অফ প্রোডাকশন, গ্লোবালাইজড সিস্টেম অফ প্রোডাকশন, নাকি জেনারেলাইজেশন? এই আচ্ছা, এখানে মেইন অ্যানসারটা না নাই, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। ঠিক বলছি নাকি? কমেন্টে জানাইও তো। আমার জানা মতে আমি ঠিক বলার কথা, ঠিক আছে। তবুও তোমরা যদি ভুল বলে থাকি তাহলে জানাই, এবং ঠিক বললে বলো যে জিএসপি ঠিক বলছেন। ওকে, যারা ভিডিও দেখতেছো অবশ্যই বলে দিও। ওকে, তারপরে দেখেন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কি? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এক্সপোর্ট প্রসেসিং জোন। ঠিক আছে, ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। এই ব্যাপারে এমসিকিউ মেবি তোমরা পরবর্তীতে পাবা, বোর্ডে এসে থাকে। ও আচ্ছা, এই ইপিজেড এর পূর্ণরূপ কি? দেখো, এক্সপোর্ট প্রসেসিং জোন বলছি, ঠিক আছে। এখানে একই জিনিস দিছে, বাট তোমাদের কি স্পেলিং দিছে অনেকটা ইংলিশ পরীক্ষার মতো, যে কারেক্ট স্পেলিং। আচ্ছা, এক্সপোর্ট বানান সবাই ঠিক লিখছে, প্রসেসিং বানানটা ভুল। ঠিক আছে, প্রসেসিং মনে রাখবা। প্রসেসিং বানানটা কি? PROCESSING। এটা কোনটায় আছে দেখো, এই যে সি নাম্বারে, এক্সপোর্ট প্রসেসিং জোন। দেখো, গ্লোবালাইজেশনের ধারণাটি সূত্রপাত হয় কত সালের দিকে জানো? গ্লোবালাইজেশনের সূত্রপাত হয় 50s এ। ঠিক আছে, 19, আচ্ছা ইংলিশে লিখি তাহলে, 1950s অর্থাৎ 50-এর দশকে আমরা গ্লোবালাইজেশনের ধারণা প্রথম পেয়ে থাকি। তারপরে দেখো, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় কি? রপ্তানি বাণিজ্য মানে এক্সপোর্ট। ঠিক আছে, এটা সম্প্রসারণের একটা উপায় হলো বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধি, আয়কর বৃদ্ধি, শুল্ক বৃদ্ধি, আর বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি। তুমি অপশন দেখেই তুমি যদি ভালো মতো 2 বছর পড়ে থাকো, এই চ্যাপ্টারটা কখনো পড়ে থাকো, তাহলে বোঝার কথা বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধির মাধ্যমে কি করা সম্ভব? এই আন্তর্জাতিক যে রপ্তানি বাণিজ্য এটা করা সম্ভব। ঠিক আছে, তারপরে দেখো, বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য কোনটি? আমি বলছিলাম যে এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু হচ্ছে না পাট, তাই না? তারপরে দেখো, বাংলাদেশের ওয়েজ আর্নার স্কিম চালু হয় কত সালে? 71, 72, 73, 75। আচ্ছা, এক মিনিট ওয়েট। আমার জানা মতে, আমি বি ইউনিটে যখন পড়াশোনা করছিলাম বি ইউনিটের জন্য জিকে পড়ার মতে, আমার জানা মতে ওয়েজ আর্নার স্কিম কিন্তু 1974 সালে। তুমি একটু গুগল করে দেখতে পারো, আর দেখি 74 সালে হওয়ার কথা ওয়েজ আর্নার স্কিমটা। আমার অপশন দেখে ঠিক ভালো ঠেকতেছে না, আমি আসলে হয়। আচ্ছা, এখানে 73 এবং 75 কাছাকাছি, বাট আমার জানা মতে 74। তোমরা একটু জানাইও যে আসলে কারেক্ট অ্যানসারটা কি। ঠিক আছে, এবং বই অনুযায়ী কি এটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, বাংলাদেশ সচরাচর বিশ্ববাজারে কোন পণ্যটি রপ্তানি করে আসছে? চামড়া, হিমায়িত খাদ্য, জ্যাকেট, মশলা। আচ্ছা, চামড়া, জ্যাকেট, মশলা বাংলাদেশ কখনোই রপ্তানি করে ফেম অর্জন করে নাই। হিমায়িত খাদ্য রপ্তানিতে বাংলাদেশের কিন্তু একটা সুনাম আছে, এটাই এখানে প্রপার অ্যান্সার হবে। দেখো, বাংলাদেশের রপ্তানি আয় বা এক্সপোর্ট ইনকামে নিচের কোন পণ্যের অবদান সবচেয়ে বেশি? তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, চামড়া, নাকি হস্তশিল্পজাত? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে নামকরা এক্সপোর্ট প্রোডাক্ট হলো কি? RMG, রেডিমেড গার্মেন্টস। ঠিক আছে, অর্থাৎ এই যে তৈরি পোশাক।
বিশ্বায়নের সুফল হচ্ছে, এখানে দেখো বহুপদী কিছু দিয়েছে, বিদেশি দ্রব্যের ভোগ হ্রাস পায়, উৎপাদন বৃদ্ধি পায়, উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়। আচ্ছা, গতিশীলতা অবশ্যই বৃদ্ধি পায়, এক দেশ থেকে আরেক দেশে কি ভার্সেটাইল ভাবে মুভ করে। তারপরে উৎপাদন বৃদ্ধি পায়, ইয়েস প্রোডাকশন বাড়বে অবশ্যই, দেশের মধ্যেকার বাণিজ্য যখন হয় এটা ক্রস করে বিদেশে যায় তখন উৎপাদনটা বাড়বে। বিদেশি দ্রব্যের ভোগ হ্রাস কেমনে পাবে? যখন বিশ্বায়ন হবে, আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে, এটা কিন্তু আরো বাড়বে, তাই না? এটা কিন্তু অ্যান্সার হয় না। সো 2 আর 3 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখেন এ ও বি দুই বন্ধু এই দেশের স্বনামধন্য ব্যবসায়ী। এ এর কারখানায় উৎপাদিত দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় বিক্রি হয়, ঠিক আছে? এর কারখানার দ্রব্য কি হয়? দেশের অভ্যন্তরে, মানে কি এটা অভ্যন্তরীণ বাণিজ্য, ঠিক আছে? অন্যদিকে বি এর কারখানার উৎপাদিত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে বিক্রয় হয়। এ এর ব্যবসাকে কি বলে? ঠিক আছে, এ এর কি আমি বলছি ভিতরে, যেহেতু এ এর ব্যবসা হলো অভ্যন্তরীণ বাণিজ্য। আচ্ছা, তাহলে দেখো পরের কোশ্চেনে কি জিজ্ঞাসা। আচ্ছা, সেম উদ্দীপক দেই। বি এর ব্যবসার কারণে, মানে বি এর ব্যবসাটা কি ছিল বলতো? বি হলো ইউরোপের বিভিন্ন দেশে ক্রয় বিক্রয় করে, ঠিক আছে? দেশে বিক্রয় করে পণ্য, তাহলে ওটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে, ঠিক আছে? আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বিদেশের বাজারে দেশের সম্মান বৃদ্ধি পায়, কারেক্ট। কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়, মানে ডিপ্লোম্যাটিক সম্পর্ক দেশের মধ্যে, এটা কিন্তু কি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে দেখেন বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এটা তো অবশ্যই, অর্থাৎ তিনটাই কারেক্ট। তিনটাই কারেক্ট হলে অ্যান্সার হবে ডি 1 2 3 মতো পড়েছো। বই পড়ার কিন্তু কোনো বিকল্প নাই, খালি এমসিকিউ সলভ করে গেলে কিন্তু তোমার ম্যাক্সিমাম কমন নাও পড়তে পারে। বইটা ভালো মতো পড়বে, তারপরে এই ক্লাসটা করে দেখো, নিজেকে যাচাই করো। ওকে ওকে, দেখো লাস্ট অধ্যায় 9 সরকারি অর্থ সংস্থান নিয়ে আমাদের বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো আমরা পড়বো। তারপরে দেখেন আমরা শুরু করি, ঠিক আছে? এক্সাইজ ডিউটিস বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, এক্সাইজ ডিউটিস বলতে বলেন তো আমরা কি বুঝি? সবাই একটু কমেন্ট করে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা এক্সাইজ ডিউটিস বলতে কি বুঝি, তোমরা এটা বুঝতে পারো কিনা। দেখেন, দেশের অভ্যন্তরীণ কোন পণ্যের উপর আরোপিত যে শুল্ক, এটাকে আমরা বলি এক্সাইজ ডিউটিস বা আবগারি শুল্ক। ওকে, এটা মনে থাকবে তো? পরীক্ষা আসলে অবশ্যই পারতে হবে। ওকে, দেখেন ভ্যাটের পুরো নাম কি? ভ্যাট এটার ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে? মূল্য সংযোজন কর, বাংলায় বলা হয় এটা ভ্যালু অফ ট্যাক্স না, এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে দেখেন এনবিআর এর পূর্ণরূপ কি? এনবিআর, ঠিক আছে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। এনবিআর কি নিয়ে কাজ করে? রেভিনিউ নিয়ে কাজ করে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ঠিক আছে? ন্যাশনাল ব্যাংক না, কি বলে, নমিনাল বোর্ড না, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে আমরা বলছি এনবিআর। সরকার সবচেয়ে বেশি আয় করে কোথা থেকে? সবগুলোর মধ্যে তুমি জানো না আসলে, দেখো এই যে কর রিলেটেড যে শুধু ইনকাম ট্যাক্স না, ঠিক আছে, যে কর রেভিনিউ রিলেটেড সবকিছু যে ব্যাপারগুলো আছে, আবগারি শুল্ক, কর, এক্সাইজ ডিউটি, এই যেগুলো নিয়ে সবকিছু মিলিয়ে রাজস্ব বোর্ড থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে। ওকে, তারপরে দেখেন সরকার, আচ্ছা একই সেম কোয়েশ্চেন বারবার আসছে, সরকারের ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? সামাজিক কল্যাণ হ্রাস পাবে, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, দ্রব্যমূল্য হ্রাস পাবে, নাকি বেকার সমস্যা বৃদ্ধি পাবে? আচ্ছা দেখো, সরকারের ব্যয় যদি বৃদ্ধি পায়, এর মধ্যে সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পাবে। ওকে, কর রাজস্ব কত প্রকার? 2 প্রকার। একটা কি? একটা হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট, আরেকটা পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ ব্যাপারটা কি জানো? যেটা তোমার উপরে বা ব্যক্তির উপরে ডিরেক্ট আসে, ঠিক আছে, ডিরেক্ট, যেমন কি ইনকাম ট্যাক্স, তাই না? তারপরে জমি জমা রিলেটেড ব্যাপারগুলো। আর পরোক্ষ আসে কোনো পণ্য বা কোনো ধরো সেবার মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে যে ট্যাক্সটা তুমি পে করছো, ওইটা হইলো পরোক্ষ। ওকে, তারপরে দেখেন প্রত্যক্ষ কর কোনটি? আমি বললাম যে ইনকাম ট্যাক্স, ভূমি রিলেটেড। দেখো তো ইনকাম ট্যাক্স এখানে আছে কিনা, বা ভূমি রিলেটেড। বাণিজ্য শুল্ক না, ইনডিরেক্ট, ইভেন ভ্যাটও ইনডিরেক্ট, অর্থাৎ আয় কর, এটা ডিরেক্ট ট্যাক্স। সরকারের আয়ের প্রধান খাত কোনটি? আয়ের প্রধান খাত আসলেই কর রাজস্ব, ঠিক আছে, অন্য কোনটাই প্রধান খাত না। সবচেয়ে বেশি আয় করেই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে, দেখলে না একটু আগে।
কোনরূপ সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করা হয়, একটা ব্যাপার বলে রাখি, আমরা কোন সুবিধা প্রত্যাশা ছাড়াই কি পে করি সরকারকে বলতো? সরকারকে কর দেই, তাই না? ট্যাক্স দেই। এই ট্যাক্সটা হইল কি? কর। ঠিক আছে। একজন ব্রিটিশ হিস্ট্রিয়ান বলছিল যে জীবনে দুইটা ব্যাপার হলো ইনএভিটেবল। ঠিক আছে, জীবনে দুইটা ব্যাপার একদম ইনএভিটেবল, একদম অনস্বীকার্য, অপরিসীম গুরুত্বের। সেটা কি জানো? মানে হবেই, এবং এটা করতেই হবে। ঠিক আছে, সবাইকে একদিন মরে যাইতে হবে এবং সবাইকেই কি কর দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। সো ওই দেশগুলোতে এরকম, বাংলাদেশে অবশ্য অনেকে কর ফাঁকি দেয়, সেটা আলাদা হিসাব। দেখো, পণ্য ও সেবা মূল্যের উপর 1991 সাল হতে আরোপিত করকে বলা হয় কি? ঠিক আছে, 91 সাল থেকে পণ্য ও সেবা, ঠিক আছে, কোন কনজিউম গুডস বা সার্ভিসের উপরে যে আমরা 1991 সাল থেকে একটা কর দিয়েছি, সেটার নাম হলো মূল্য সংযোজন কর। চলে যাও নেক্সট কোশ্চেনে। এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে যে কোনটি রাজস্ব আয়? রাজস্ব, ঠিক আছে, রাজস্ব আয় কোনটা নিচের? দেখেন, দেশের ব্যাংক থেকে ঋণ, এটা কোনো আয় না। ঠিক আছে, এটা কোনো রাজস্ব আয় হতে পারে না। তারপরে দেখো, বিদেশি অনুদানও কিন্তু আয় না। বিশ্ব ব্যাংক থেকে ঋণ, এটাও আয় না। ঠিক আছে, মূল্য সংযোজন কর বা ভ্যাট, এটা হলো কি? এটা একটা রাজস্ব আয়। ঠিক আছে, কি হইলো হঠাৎ? তাহলে এই যে সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের প্রধান উৎস কোনটা? ঠিক আছে, সরকারি ব্যয়ের যে অর্থ সংস্থান, এটার প্রধান উৎস কি? অকর রাজস্ব, বৈদেশিক অনুদান, বিশ্ব ব্যাংক থেকে ঋণ, নাকি কর রাজস্ব? মনে রাখবা যে সরকারের ইনকামের প্রধান সোর্স বা সরকার যে ব্যয় করে, এটার প্রধান সোর্স কি? কর রাজস্ব। ঠিক আছে, আয়কর সাধারণত কত প্রকার? আচ্ছা, এই প্রশ্নে একটু ফ্ল আছে। ঠিক আছে, মূলত এখানে আয়কর না, এটা মানে কর রাজস্ব মেইনলি মিন করছে, যে ট্যাক্স, মানে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, এই কোশ্চেনটাই আসলে করা হয়েছে। ঠিক আছে, সো কয় রকম? 2 রকম। বাহ্যিক ঋণের উৎস কোনটি? বাহ্যিক মানে দেশের বাইরে থেকে বা কোনো ইন্টারন্যাশনাল লেভেল থেকে ঋণ। ঠিক আছে, বিআরডিবি এটা অভ্যন্তরীণ, সোনালী ব্যাংক অভ্যন্তরীণ, বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ, অর্থাৎ এগুলো কোনোটাই হবে না। জাইকা, ঠিক আছে, যেটার ফান্ডিং এ মেট্রো রেল হয়েছে, জাইকা ফান্ডিং এ কি হয়েছে? ঢাকার মেট্রো রেলটা হয়েছে, এটা একটা বাহ্যিক ঋণের উৎসের উদাহরণ। ঠিক আছে, দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর আরোপিত কর, এই যে এটা দেশের অভ্যন্তরে উৎপাদিত, মানে দেশের ভেতরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর আরোপিত করকে আমরা বলি আবগারি শুল্ক। ঠিক আছে, টার্ন ওভার কর না, বাণিজ্য শুল্ক না, সম্পর্ক শুল্কও না। দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় পেয়ে থাকেন? আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে? ঠিক আছে, শিক্ষা বোর্ড থেকে কই পাবে সরকার? পানি উন্নয়ন বোর্ড থেকেও না, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকেও না। সরকার সর্বোচ্চ পরিমাণ টাকা পায় জাতীয় রাজস্ব বোর্ড বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে। তারপরে সরকারি আয় সবচেয়ে বড় উৎস কি? এটা তো অবশ্যই আমরা জানি, এটা অনেকবার রিপিট হয়েছে এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার আসার একটা প্রবণতা দেখা গিয়েছে। পরবর্তীটা দেখো, এনবিআর বহির্ভূত কর কোনটি? ঠিক আছে, এনবিআর বহির্ভূত কর, এটা জেনে রাখা ভালো। এনবিআর এর আয়ত্তের বাইরে একটা কর আছে, সেটা হলো ভূমি রাজস্ব। ঠিক আছে, ভূমি রাজস্ব, এটা মনে রাখবেন, এটা ভুল করা যাবে না যদি প্রশ্নে আসে। এনবিআর বহির্ভূত কর হলো ভূমি রাজস্ব। দেখো, নেহার চাকরিজীবী বাবা প্রত্যেক অর্থ বছর শেষে জাতীয় রাজস্ব বোর্ডে বাধ্যতামূলকভাবে কিছু টাকা জমা দেন। অন্যদিকে তাদের বাড়ির মালিক সিটি কর্পোরেশন অফিসের জমির খাজনা বাবদ কিছু টাকা জমা দেন। আচ্ছা, উদ্দীপক অনুযায়ী নেহার বাবা নিচের কোনটি জমা দেন? আচ্ছা, উনি জাতীয় রাজস্ব বোর্ডে যেহেতু বাধ্যতামূলক কিছু টাকা জমা দেন, উনি অবশ্যই নবায়ন ফি বা ভ্যাট, প্রমোদ কর, এগুলা বোর্ডের কাছে জমা দেয় না। তিনি কি জমা দেয়? তিনি যে ইনকাম করে ওইটার উপরে যে ট্যাক্স আছে, সে ইনকাম ট্যাক্স দেয়। ঠিক আছে, তারপরে দেখো, নেহার চাকরিজীবী বাবা প্রত্যেক অর্থ বছর শেষে, আচ্ছা এইটাই সেম বিষয়, সেম উদ্দীপক, বাট লাস্টে দেখো লেখা আছে বাড়ির মালিক অর্থ জমাদানের ক্ষেত্রে প্রদান করেন, অর্থ জমাদানের ক্ষেত্রে প্রদান করেন বাধ্যতামূলক ভাবে বিশেষ সুবিধার জন্য, আলহামদুলিল্লাহ, জরিমানা হিসেবে নাকি বাণিজ্যিক আয়ের অংশ? অবশ্যই বাধ্যতামূলক ভাবে জমির খাজনা দেয়, তাই না? কমন সেন্সের বিষয় এটা। ওকে, তারপরে একটা বিষয় দেখেন। ওকে, আপনার মোটামুটি শেষ। পিডিএফটা আমি তাহলে তোমাদেরকে দিয়ে দিব ফাইনালি।
এবং আমাদের পড়ানো যাদের ভালো লাগে, যারা চাও ঢাবি খ ভর্তি প্রস্তুতি আমার এবং আকাশ ভাইয়ের আন্ডারে থেকে একদম ফুল টাইম নিতে, ঠিক আছে, একদম টিচার স্টুডেন্ট যেমন সম্পর্ক হয় এই সম্পর্কটা, এই ইন্টারাকশনটা চাও, আমাদের ক্লাসগুলো হবে এরকম জুমে ইন্টারাক্টিভ ভাবে ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে। তোমরা যদি ইন্টারেস্টেড বোধ করো অবশ্যই এই ভিডিওর নিচে জানাও, ইনশাআল্লাহ তোমাদের যোগাযোগের ঠিকানা দিয়ে দিব। ওকে, বেশি আমি প্রমোশনের দিকে যাব না, কি কি আছে তোমরা সবাই জানো নিশ্চয়ই, আগের ভিডিওগুলো দেখেছো। তোমরা এখন ফাইনাল ডিসিশন নাও, তোমরা খুব ওয়াইজলি টিচার চুজ করো, অনেক অনেক ভালো টিচারই কিন্তু আছে, ঠিক আছে। এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কার কাছে কমফোর্টেবল, কাকে শেয়ার করতে পারবা। ওকে, ভালো থাকো সবাই, ইজিসে ভালো মতো দাও, আল্লাহ হাফেজ।